নমস্কার বন্ধুরা, আপনারা জানেন যে আজকে একটি বিশেষ আলোচনা আমরা রেখেছি। আমরা মনবাসীর পক্ষ থেকে প্রথমে সিপিআইএম লিবারেশনের সর্বভারতীয় সম্পাদক কমরেড দীপঙ্কর ভট্টাচার্যকে আমাদের পক্ষ থেকে লাল সালাম এবং অবশ্যই নমস্কার। আর আমাদের খুব কাছের মানুষ, আমাদের সকলের প্রিয় রতন দা, বিশিষ্ট সাংবাদিক, তাকে আমাদের পক্ষ থেকে নমস্কার এবং লাল সালাম জানাচ্ছি। তো আলোচনা আজকে আমরা শুরু করে দেবার কোনো ভূমিকা করব না। আমি রতন দাকে অনুরোধ করব আজকের যে বিষয় এবং আলোচনার যে আপনি সাজিয়েছেন যেভাবে, আপনি আজকের আলোচনা শুরু করে দিন। আলোচনার যেটা আমি বিষয় দেখলাম, ভারতের বামপন্থার ভবিষ্যৎ। আমি একটু ওটাকে এডিট করে নিচ্ছি। ভারতে বামপন্থার ভবিষ্যৎ, বামপন্থা অর্থাৎ ভারতের বামপন্থাকে আমি একদম সাধারণভাবে বামপন্থা যেটা আন্তর্জাতিকভাবে বামপন্থা থেকে একদম আলাদা করে দিচ্ছি না, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে আমরা বামপন্থা নিয়ে কথা বলছি, ভারত নিয়ে কথা বলছি এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলছি, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলছি। তো এটা আমি এই জন্যই মনে হলো যে এটা ইম্পর্টেন্ট এবং ভালো লাগলো। যেটা হচ্ছে কারণ অনেক সময় যেহেতু বামপন্থা একটা আন্তর্জাতিক মতাদর্শ, আন্তর্জাতিক একটা রাজনৈতিক প্রবণতা বা প্রবৃত্তি, তো অনেক সময় আন্তর্জাতিক বিভিন্ন ঘটনাবলী দেখিয়ে বলা হয় যে এখন আর বামপন্থার কোনো ভবিষ্যৎ নেই। যেমন এই কথাটা আমরা সোভিয়েত ইউনিয়নের পতনের পরে গোটা পৃথিবী জুড়ে খুব শুনেছি, ভারতবর্ষে খুব শুনেছি যে সোভিয়েতের পতনের পরে আর কি বামপন্থা কি থাকলো। কিন্তু আমরা আমাদের নিজেদের অভিজ্ঞতাতেই দেখেছি যে যদি বামপন্থার আমি নির্বাচনী ফলাফলটা দেখি, তাহলে ভারতবর্ষের বামপন্থীদের সংসদীয় রাজনীতিতে, সংসদীয় পরিসরে সব থেকে ভালো ফলাফলটা এসেছিল 2004 সালে, প্রায় 60টি আসন, 60 বা 61টি আসন। সেটা হচ্ছে সোভিয়েত পতনের পরে। আমি এই জন্যই উদাহরণটা দিলাম যে আন্তর্জাতিক ভাবে বিভিন্ন দেশে বামপন্থার ওঠা নামা, উত্থান পতন, তার বিভিন্ন স্থানীয় নির্দিষ্ট ঐতিহাসিক পরিপ্রেক্ষিত থাকে। ব্যাপারটা এমনটা নয় যে রাশিয়ায় কিছু হলেই সেটা ভারতবর্ষে কিছু হবে বা হবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যদি পশ্চিমবাংলার এই যে এবারে নির্বাচনে সবাই বলছে বামপন্থীদের ভরাডুবি হল, একটা দীর্ঘদিন পরে বাংলায় এমন একটা বিধানসভা আমরা দেখছি যেখানে একজনও সরাসরি ভাবে বামপন্থী কোনো বিধায়ক সেখানে নেই। তো এটা অবশ্যই আমরা আমাদের কাছে খুবই শকিং একটা ব্যাপার। তো এই জায়গা থেকে কেউ মনে করতে পারেন যে তাহলে বোধহয় যেটা সোভিয়েত ইউনিয়নের পতনে যেটা হয়নি, তাহলে সেটা কি পশ্চিমবাংলায় 2011-তে বামফ্রন্ট সরকারের পতন এবং তারপরে ধারাবাহিকভাবে বামপন্থীদের নির্বাচনের ক্ষেত্রে নেমে যাওয়া, এটা কি গোটা ভারতবর্ষে বামপন্থার কোনো একটা অবনমন, ধারাবাহিক একটা এই ধরনের কোনো নিয়তি, সেটার কি ইঙ্গিত? তো আমার মনে হয় ব্যাপারটা তাও নয়। কারণ যদি আমরা যদি শুধুমাত্র নির্বাচনের কথাও বলি, তাহলে ঠিক কথা, পশ্চিমবাংলা নির্বাচনে বামপন্থীদের ফলাফল অত্যন্ত খারাপ। কিন্তু এই নির্বাচনেই ধরুন কেরালাতে বামপন্থীদের ফলাফলটা খানিকটা আশাতীত ভাবে ভালো। সাধারণভাবে যেটা কেরালার নিয়ম থাকে, 5 বছর পরে পরে সরকার পাল্টায়, সেই অনুযায়ী এবারের নির্বাচনে বামপন্থীদের ক্ষমতায় ফিরে আসার কথা ছিল না, কিন্তু তবু বামপন্থীরা সেখানে বেশ ভালো একটা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে এলেন। এই কিছুদিন আগে গত বছর নভেম্বর মাসে করোনা কালে বিহারে নির্বাচন হয়ে গেল, এবং বিহার আমরা জানি যে খুব একটা কঠিন রাজ্য। এক সময় 70-এর দশকে বা খানিকটা 90-এর দশকেও বামপন্থীদের বেশ কিছু বিধায়ক থাকতেন, কিন্তু তারপরে গত 15-20 বছর ধরে খুব কম সংখ্যায় সেখানে বামপন্থী বিধায়ক থাকছিলেন। কিন্তু এই করোনা কালে নির্বাচনে আমরা সেখানে আমাদের 12 এবং সিপিআই সিপিএম এর 2-2-4 16 জন বামপন্থী বিধায়ক। এবং এই মুহূর্তে যদি আমি বলি, তাহলে বোধহয় কেরালার পরে ত্রিপুরা এবং বাংলা বা বিহার, এই দুটো রাজ্য যেখানে বিধানসভায় বামপন্থীদের উপস্থিতি সব থেকে উল্লেখযোগ্য। বাকি রাজ্যগুলোতে বামপন্থীদের উপস্থিতি এতটা উল্লেখযোগ্য নয়। তামিলনাড়ুতে 2-2-4, ঝাড়খণ্ডে আমাদের 1, সম্ভবত মহারাষ্ট্রে 1, ঝাড়খণ্ডে 1-2, রাজস্থানে 1-2 এভাবে আছে।
তো সেদিক থেকেও আমি বলবো যে নির্বাচনে বাংলায় বামপন্থীদের ফলাফল খারাপ হয়েছে, সেটা নিয়ে অবশ্যই কিছু কারণ আছে, সেটা বুঝতে হবে। কিন্তু আমার মনে হয় সেটাও ঠিক সাধারণভাবে ভারতবর্ষে বামপন্থার ভবিষ্যৎ, তার সাথে এটাকে যুক্ত করে দেওয়াটা ঠিক হবে না। আর তৃতীয় যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে বামপন্থা ব্যাপারটাকে নির্বাচন দিয়ে শুধু দেখাটাও ঠিক হবে না। কারণ বামপন্থা মূলত একটা আদর্শ, একটা রাজনীতি, একটা আন্দোলন, এবং সেটা নির্বাচনে কখনো ভালো ফল করে, কখনো করে না। তার বিভিন্ন অনেক কারণ থাকে। ফলে নির্বাচনের ওঠানামা, এটা যেরকম ধরুন কথাই বলছি, ভারতবর্ষে বিজেপি আজকে ক্ষমতায় আছে, 300-র বেশি তাদের কাছে এখন লোকসভায় আসন। আর খুব পুরনো যেতে হবে না, 1984 সালের নির্বাচন যদি স্মরণ করে দেখি, বিজেপির আসন সংখ্যা ছিল সংসদে মাত্র 2। ফলে এই যে ওঠানামাটা হয়, এটার সাথে আমরা খুব পরিচিত, এটা সংসদীয় রাজনীতিতে এই ওঠানামাটা খুব হয়। তো প্রথমে এই 3টে কথা আমি এই জন্য বলে নিলাম, যে যাতে আমরা আমাদের আলাপ আলোচনাটাকে এবং আমাদের দৃষ্টিভঙ্গিটাকে এই সমস্ত কিছু তাৎক্ষণিক এবং কিছু এই ধরনের ফ্যাক্টর থেকে আলাদা করে দেখতে পাই। তো আন্তর্জাতিকভাবে যদি বলতে চাই, আমার মনে হয় এই করোনা কালটা একটা নতুন সময়ের ইঙ্গিত করছে। আজকে তো গোটা পৃথিবী জুড়েই মূলত পুঁজিবাদ, গোটা পৃথিবী সাধারণভাবে পুঁজিবাদ, এবং এই জন্য পুঁজিবাদের আগে আজকাল প্রায়শই আমরা একটা বিশ্ব পুঁজিবাদ বা গ্লোবাল ক্যাপিটালিজম এই কথাটা ব্যবহার করি, কারণ পুঁজিবাদের ব্যাপ্তি আজকাল পুরো বিশ্ব জুড়াই। তো বিশ্বজুড়ে এই যে পুঁজিবাদ, সেখানে যখন করোনা সংকটটা এলো, এটা কিন্তু দেখালো যে পৃথিবীর বড় বড় পুঁজিবাদী দেশগুলো একদম নাজেহাল অবস্থা, ডাকানি চুবানি খাওয়া, হয়রান অবস্থা। আমেরিকা, ইউরোপের বড় বড় দেশ। তো এটা কিন্তু একটা প্রশ্ন জাগিয়েছে। এটা শুধুমাত্র আমেরিকা সম্পর্কে প্রশ্ন জাগায়নি, ব্রিটেন সম্পর্কে, ইতালি সম্পর্কে বা ফ্রান্স, জার্মানি সম্পর্কে আলাদা করে প্রশ্ন জাগায়নি। প্রশ্নটা যেটা জেগেছে সেটা কিন্তু সম্পূর্ণ এই পুঁজিবাদী ব্যবস্থাটা নিয়ে একটা প্রশ্ন জেগেছে। বিশেষ করে সেখানে যে স্বাস্থ্যের অবস্থা, সেখানে যে পরিবেশের অবস্থা, আজকে জলবায়ু যেভাবে পরিবর্তন হচ্ছে, এবং মনে হচ্ছে পুঁজিবাদ যেন একটা খেই হারিয়ে ফেলছে এই সময়ে, এমন একটা সংকটের মুখে পড়ছে যে এইভাবে ঠিক পুঁজিবাদ তার চলবে না, আনসাস্টেনেবল হয়ে যাচ্ছে পুঁজিবাদটা। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে হয়তো এই মুহূর্তে কেউ বলবেন যে সমাজতন্ত্রেরও সেরকম কোনো মডেল চোখে পড়ছে না, যে পুঁজিবাদ তো নয় তাহলে এই ধরনের সমাজতন্ত্রটা, সেটা আমি মেনে নিচ্ছি যে ঠিক নির্দিষ্ট কোনো সমাজতন্ত্রের মডেলের কথা বলা যাবে না, কিন্তু এই পুঁজিবাদ এইভাবে আর চলছে না, এটা কিন্তু ব্যাপক মানুষ কিন্তু উপলব্ধি করছেন। এবং সেই উপলব্ধিরও কিছু অভিব্যক্তি আমরা অনেক নির্বাচনে দেখছি। আমি আমেরিকার নির্বাচনটাকে এই চোখেই দেখি। ট্রাম্প যে 4 বছরের মাথায় ট্রাম্পকে বিদায় নিতে হলো, সেটা কিন্তু করোনা কালে পুঁজিবাদের এবং এই গভীর সংকট থেকে হলো, যেখানে ট্রাম্পের মতো মানুষ এত কিছু কায়দা কানুন করেও, ক্ষমতার সমস্ত রকম ব্যবহার করে, অপব্যবহার করেও টিকে থাকতে পারলেন না। আমরা লক্ষ্য করেছি অবশ্যই পেরুতে এই কিছুদিন আগে নির্বাচন হয়ে গেল, একজন স্কুল শিক্ষক, ট্রেড ইউনিয়ন নেতা, তিনি একজন বামপন্থী রাষ্ট্রপতি পেরুর মতো জায়গা নির্বাচিত হলেন। চিলেতে সেখানে আবার বামপন্থীরা ফিরে আসছেন, এবং আলেন্দের সময়ে যে সম্ভাবনা ছিল, যে সম্ভাবনাটা সিআইএ এর পরবর্তী যুগে সে আলেন্দে হত্যার পরে এবং সেখানে সামরিক যে শাসন জারি হলো, সেটাকে প্রায় গলার টুটি টিপে শেষ করে দেওয়া হচ্ছিল, সেই বিরাট বামপন্থী সম্ভাবনা যেটা আবার সেখানে উঠে আসছে নির্বাচনের মধ্য দিয়ে। ফলে নির্বাচনের ব্যাপারটা কিন্তু এমনটা শুধু নয় যে শুধুমাত্র এই করোনা কালে দক্ষিণপন্থীদের রমরমা, শুধু বড় বড় যারা স্বৈর শাসক তাদের রমরমা, তাদের রমরমাটা বরঞ্চ কম। ট্রাম্পকে যেতে হলো, নেতানিয়াহুকে যেতে হয়েছে, বাকিরা এখনো, পুতিন এখনো আছে, মোদি এখনো আছে, কতদিন থাকবে, কিভাবে থাকবে আমরা জানি না। ফলে একটা কিন্তু পালা বদলের, আন্তর্জাতিক ক্ষেত্রেও একটা পালা বদলের সম্ভাবনা নিয়ে এই করোনা কালটা এসছে। এবং কয়েকটা প্রশ্ন যেটা সকলের সামনে এসছে, আমি দেখছি যে করোনা কালের একটা হিসেব, সেটা হচ্ছে গত 2020 যে বছরটা, সেই বছরে একটা বিরাট ওয়েলথ ট্রান্সফার হয়ে গেল পৃথিবী জুড়ে। যারা খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের যে টোটাল আয়, সেই আয়টা প্রায় $3.5 ট্রিলিয়ন কমে গেল। মানে প্রায় $3.5 লক্ষ কোটি বলা যেতে পারে কমে গেল। এবং এই যে আয়টা, যেটা শ্রমিকেরা,
শ্রমজীবী মানুষেরা, মেহনতি মানুষেরা হারালেন, এই আয়টা পুরোটাই গিয়ে জমা হয়েছে পৃথিবী জুড়ে বড় বড় কোম্পানি, ধনকুবের, তাদের কাছে। আমাদের দেশেও আমরা দেখছি আম্বানি রায়, আদানি রায়, বড় বড় ধনকুবেরদের আয় বিরাট ভাবে বেড়েছে। তো ফলে এই সময়টায় করোনা কালে বিরাট কাজের সংকট, মজুরির সংকট, বেঁচে থাকার সংকট, অন্যদিকে বিরাট একটা বৈষম্য, বিরাট মুনাফার পাহাড়, আবার অন্যদিকে বড় বড় প্রশ্নগুলো যে স্বাস্থ্য ব্যবস্থা কি করে চলবে। ফলে একটা টালমাটাল অবস্থা, এবং এই টালমাটাল অবস্থায় আমার মনে হয় যে অবশ্যই বামপন্থীদের জন্য নতুন সুযোগ, নতুন প্রশ্ন, নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করে আছে গোটা পৃথিবী জুড়ে এবং ভারতবর্ষে। তো সেই জন্য আমি বলবো যে আমি আজকে এই মুহূর্তে নির্বাচনের প্রশ্নে হয়তো খানিকটা পরে আসবো। বামপন্থা বলতে একটা আন্দোলন, একটা আদর্শ, একটা বিরাট রাজনৈতিক ভূমিকা। তো ভারতে আমাদের কাছে চ্যালেঞ্জটা কি? ভারতে আমাদের কাছে এই মুহূর্তে চ্যালেঞ্জটা হচ্ছে, রাজনৈতিক ভাবে যদি দেখি, 2014 থেকে মোদী সরকার চলছে, এবং 2019 থেকে মোদীর দ্বিতীয় দফা, মোদী টু। এবং এই মোদী টুটা বা মোদী পুরো জমানাটাই, এটা আমরা যে ধরনের ভারতবর্ষে রাজনীতি, অর্থনীতি বা সরকার পরিচালনা, শাসন ইত্যাদি দেখতে অভ্যস্ত, সেখান থেকে বেশ আলাদা, যথেষ্ট আলাদা। এবং তিনটে বড় জিনিস চোখে পড়ছে। যে তিনটে বড় জিনিস চোখে পড়ছে সেটা হচ্ছে, এক নম্বর, অর্থাৎ বিজেপি মানে হচ্ছে ভারতবর্ষে আজ পর্যন্ত এত উগ্র দক্ষিণপন্থী দল আমরা দেখি। তো রাজনীতিটাকে যদি একটা স্কেল দিয়ে মাপি, একটা একটা ফার লেফট থেকে শুরু করে ফার রাইট পর্যন্ত, তাহলে ভারতবর্ষের সব থেকে ফার রাইট, সব থেকে উগ্র উদগ্র একটা দক্ষিণপন্থী শক্তি, সেটা হচ্ছে বিজেপি। এবং তাদের একটা বিরাট উত্থান হয়েছে। তো তাদের বিরাট উত্থান হওয়া মানেই হচ্ছে যে রাজনীতিটা যদি একটা ভারসাম্যের কথা ভাবি, একটা পাল্লার কথা ভাবি, একটা স্কেলের কথা ভাবি, তাহলে ওটা ঝুঁকে গেছে একটা বিরাট ভাবে দক্ষিণ পন্থার দিকে। এবং বিরাট ভাবে যদি দক্ষিণ পন্থার দিকে ঝুঁকে যায়, তো স্বাভাবিকভাবেই তাহলে বামপন্থীদের একটা অবস্থা কিছুটা দুর্বল হয়েছে। এটা ঠিক কথাই, কারণ পুরো কিছুই গোটা ভারতবর্ষের ব্যালেন্সটা দক্ষিণ পন্থার দিকে ঝুঁকে গেছে। সেটা আমরা দেখছি ইকোনমিতে, যেখানে যে নতুন আর্থিক নীতি নিয়ে মনমোহন সিং এর, নরসিংহ রাওয়ের যাত্রা শুরু হয়েছিল 1991 সালে, যেখান থেকে আমরা সেই এলপিজি কথাটা শুনলাম, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন, নতুন নীতি, শিল্পনীতি ইত্যাদি ইত্যাদি, তার একটা চরম রূপ দেখছি, যেখানে আজকে সম্পূর্ণ কর্পোরেট মুখী একটা নীতি তৈরি হচ্ছে, এবং সেখানে কোন রকম কিছু পরোয়া তারা করছে না। কোন সংবিধানের পরোয়া নেই, মানুষকে কি বলছে না বলছে কোনো পরোয়া নেই। এই লকডাউনের পর্যায়ে যা খুশি কৃষি আইন বানিয়ে দাও, যা খুশি শ্রম আইন বানিয়ে দাও, যা খুশি শিক্ষানীতি বানিয়ে দাও, যেটা ভারতবর্ষের বড় কোম্পানিদের দরকার তাদের অনুযায়ী একটা সবকিছু করে দাও। খুব খোলাখুলি ভাবে এটা হচ্ছে। তার অর্থনীতিতে একটা চরম দক্ষিণপন্থী অর্থনীতি এটা চলছে। দ্বিতীয় যেটা আমরা দেখছি সেটা হচ্ছে, যদি আমি সমাজের কথা বলি, বামপন্থার সাথে একটা সমাজের বড় সম্পর্ক আছে। আমরা অনেক সময় এই যে সামাজিক বামপন্থা, সাংস্কৃতিক বামপন্থা, এটা খুব সেভাবে ভাবি না। কিন্তু আমার মনে হয় বামপন্থা যখন উঠে এসেছিল পৃথিবী জুড়ে, সেখানে ঠিক কথাই যে বড় লোকেদের বিরুদ্ধে, পুঁজিপতিদের বিরুদ্ধে, মালিকের বিরুদ্ধে, শ্রমিকের কথা, কৃষকের কথা, খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত, মেহনতি, তাদের কথা বলে বামপন্থা উঠে এসেছিল। কিন্তু এটা তো রাজনীতির কথা বা এটা অর্থনীতির কথা, এর একটা সামাজিক দিকও আছে। এর সামাজিক দিকটা হচ্ছে যে সমাজে যত কিছু অন্ধবিশ্বাস ছিল, রক্ষণশীলতা ছিল, একটা কুপমণ্ডুকতা ছিল, তার বিরুদ্ধে সামাজিক ভাবে একটা উদার একটা দৃষ্টিভঙ্গি, এবং সেই উদার দৃষ্টিভঙ্গি নিয়ে কিন্তু বামপন্থা উঠে এসছে। অর্থাৎ বামপন্থা হচ্ছে রক্ষণশীলতার বিরুদ্ধে, উগ্র রক্ষণশীলতা, প্রতিক্রিয়া, সামাজিক ভাবে বিভিন্ন রকমের ভেদাভেদ, বিভিন্ন উৎপীড়ন, সেখানে সেটা মহিলাদের বিরুদ্ধে হতে পারে, কালো মানুষের বিরুদ্ধে হতে পারে, বর্ণবিদ্বেষ হতে পারে, ভারতবর্ষের মতো ক্ষেত্রে দলিত, পিছিয়ে পড়া মানুষ, আদিবাসী, তাদের বিরুদ্ধে হতে পারে। এই সমস্ত রকম সামাজিক অত্যাচার, অন্যায়, উৎপীড়ন, সেখানে ভেদাভেদ, সংকীর্ণতা, কুপমণ্ডুকতা, অন্ধবিশ্বাস, রক্ষণশীলতা, তার বিরুদ্ধে পাল্টা জবাব হচ্ছে বামপন্থা। এবং এটা যদি দেখি, তাহলে বিজেপির উত্থানের সাথে সাথে
আজকে অদ্ভুত ভাবে গোটা দেশ জুড়ে এই যে মনে হচ্ছে একটা এমন অবস্থা এসছে, ধরুন মহিলাদের উপরে বিরাট আক্রমণ নামছে। উত্তরপ্রদেশে অ্যান্টি রোমিও স্কোয়াড, সেখানে ধরুন বিরাট ভাবে মনে হচ্ছে রেপ, গ্যাং রেপ। রেপ তো হতো, আগেও হতো, সেখানে অনেক সময় সমস্ত রেপের প্রশ্নে আমরা ন্যায় বিচার হয়তো আগেও পেতাম না, কিন্তু যেটা এখন চোখে পড়ছে সেটা আগে চোখে পড়তো না। যে সরকার, শাসক দল, তারা এই ধরনের ধর্ষণকারীদের পক্ষে এত খোলাখুলি, এত নির্লজ্জ ভাবে, এত নগ্ন ভাবে দাঁড়াচ্ছে। যারা পীড়িত মানুষ তাদের পক্ষে নয়, যারা পীড়নকারী তাদের পক্ষে দাঁড়াচ্ছে, এটা কিন্তু আগে ছিল না। তো এই যে সামাজিক ছবিটা, যেটাকে আমরা অনেকেই বলি যে একটা ব্রাহ্মণ্যবাদী ব্যবস্থা, একটা মনুবাদী ব্যবস্থা সংবিধানটাকে ছুঁড়ে ফেলে, এটা হচ্ছে বিজেপির উত্থানের সাথে সামাজিক ছবি। তাহলে এর পাল্টা বামপন্থার যে সামাজিক অভিধান, সামাজিক চরিত্র, অর্থাৎ একটা উদার, সেখানে একটা পরিবর্তনকামী, মুক্তিকামী, এইটা কিন্তু বামপন্থার একটা বড় এজেন্ডা। তাহলে এটাও মোদী যুগে ঘটছে, এবং এর ফলে এর বিরুদ্ধে যে আন্দোলনটা দরকার সামাজিক ভাবে, সেই আন্দোলনটাও কিন্তু আমার মনে হয় বামপন্থীদের বড় দায়িত্ব, এবং বামপন্থীরা সেই দায়িত্ব পালনও করছেন, এবং সেই চোখেও লোকে বামপন্থাকে দেখছে। তৃতীয় যেটা, সেটা হচ্ছে রাষ্ট্র এবং গণতন্ত্রের প্রশ্ন। অর্থাৎ আমরা ভারতবর্ষে মাঝে মধ্যে দেখেছি বড় রাষ্ট্রীয় সন্ত্রাস, নিপীড়ন। আমরা জরুরি অবস্থা দেখেছি, আমরা পুরো 70-এর দশকের কেউ বলেন আধা শ্বেত সন্ত্রাস, আধা ফ্যাসিবাদ, আধা বলুন পুরো বলুন, সেটা আমরা দেখেছি সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমল। আমরা অন্ধ্রে দেখেছি, আমরা বিহারে দেখেছি, আমরা উত্তরপ্রদেশে দেখছি, আমরা গোটা দেশ জুড়ে এখন দেখছি। টাটা দেখেছি, পোটা দেখেছি, ইউএপিএ দেখছি। কিন্তু এখন যেভাবে হচ্ছে, গণতন্ত্রকে একেবারে শেষ করে দেওয়া হচ্ছে যে মাত্রায়, এটা দেখা যায় আগে। ফলে কথা বললেই জেল, কথা বললেই ইউএপিএ, একটা কার্টুন আঁকলেই ইউএপিএ, একটা কার্টুন আঁকলে মঞ্জুল তাকে সরিয়ে দেওয়া হবে। টুইটার থেকে সরানোর চেষ্টা করা হলো, টুইটার এখনো সরায়নি, অতএব নেটওয়ার্ক 18 থেকে তাকে সরিয়ে দেওয়া হবে। পারুলজি, তিনি একজন কবিতা লিখলেন সর্ববাহিনী গঙ্গা, আপনাদের গুজরাটে, এবং তার সম্পর্কে আমি যতটা জানি তিনি খুব বামপন্থী প্রগতিশীল মেজাজের কবি, এমনটা মনে হয় না। তিনি যথেষ্ট বিজেপি সমর্থক, মোদী সমর্থক একজন কবি ছিলেন। কিন্তু এই করোনা কাল, এই গঙ্গায় ভেসে যাওয়া মৃতদেহ, এটা তাকেও ভাবিয়েছে, এবং সেখান থেকে তিনি একটা কবিতা লিখেছেন, এবং সেই কবিতাটা সহ্য করতে পারছে না এরা। এবং দেখলাম সেখান থেকে নতুন শব্দ চলে এলো, গুজরাটের সাহিত্য একাডেমি। আজকাল ধরুন কেউ কথা বললেই আরবান নকশাল কথাটা কিন্তু মোদির যুগে আমরা শুনলাম, এটা আগে শুনিনি। নকশালবাড়ির যুগে আমরা একটাই নকশাল জানতাম, নকশালবাড়ি, সেটা গ্রামে হোক কি শহরে হোক। আরবান নকশা অর্থাৎ শহরের বুদ্ধিজীবীদের আর সহ্য করা যাচ্ছে না, মানবাধিকারের কথা, দলিত অধিকারের কথা, আদিবাসী অধিকারের কথা, এগুলো আর সহ্য করা যাচ্ছে না, অতএব আরবান নকশাল। আমি দেখলাম গুজরাটের এই কবিতার পরে গুজরাটের সাহিত্য একাডেমি বলল লিটারারি নকশাল, অর্থাৎ তারাও নকশাল হয়ে যাচ্ছে। তাহলে এই যে সময়টায়, তাহলে বামপন্থার এই যে গণতন্ত্রের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে বামপন্থার একটা বিরাট ভূমিকা, এই আওয়াজটাকেই বামপন্থা বলে। ফলে আমার মনে হয় যে বামপন্থা বলতে আমরা, আমাদের শাসকেরা যেটাকে বামপন্থা বলছে, যেটাকে লিটারারি নকশাল, আরবান নকশাল, লেফট, লিবারাল ইত্যাদি বলছে, তাহলে আমাদের বামপন্থার পরিভাষাটাও যেন সংকীর্ণ না হয়, যে নির্বাচনে সফল হলে বামপন্থা, নির্বাচনে সফল না হলে বামপন্থা নয়। বামপন্থা ওভাবে দেখলে হবে না। বামপন্থা মানে বড় ফলকে, এই বড় লড়াইটা, ওই রক্ষণশীলতার বিরুদ্ধে একটা সামাজিক মুক্তির লড়াই, ওটা বামপন্থা। ওই কর্পোরেট উন্নয়ন, কর্পোরেট আগ্রাসনের বিরুদ্ধে মানুষের বেঁচে থাকার লড়াই, ওটা বামপন্থা। এই গণতন্ত্রের প্রশ্নে, এই সংবিধানকে হাতে নিয়ে গণতান্ত্রিক অধিকার অর্জন এবং প্রতিষ্ঠার লড়াই, এটা বামপন্থা। আমি একটা উদাহরণ দিই, এই যে আমাদের 3জন 1 বছরের উপর জেল খেটে দিল্লি হাইকোর্টের একটা রায় পাওয়ার পরে 3জন যে বাইরে এলেন বেল পেয়ে, যেটা ইউএপিএ তে খুবই রেয়ার, সাধারণভাবে কেউ বেল পান না। হাইকোর্ট একটা চমৎকার একটা আদেশ দিয়েছে, সেখান থেকে দেবাঙ্গানা, নাতাশা এবং আসিফ 3জন বেরিয়ে এলেন। তাদের যে সেই যে চেহারাটা আমরা দেখলাম, নাতাশাকে দেখেছিলাম, বাবা মারা গেলেন, বাবা মারা যাওয়ার পরে জেল থেকে কিছুদিনের জন্য ছাড়া পেলেন, বাবার অন্তিম শ্রদ্ধা জানিয়ে আবার জেলে ফিরলেন। সেই জেলে ঢোকার সময় তার যে সেই দীপ্ত চেহারা, মুষ্টিবদ্ধ হাত, ওটা হচ্ছে বামপন্থা।
আজকে ওই যে বারবার হাসছেন এখনো পর্যন্ত, জেলে হাসতে হাসতে সমস্ত দমনের বিরোধিতা করেছেন, ওই যে ইনফেকশাস একটা স্মাইল, যে করোনার মতোই ভাইরাসের মতো সে হাসিটা ছড়িয়ে দিচ্ছে, হাসতে পারা, দমনের বিরুদ্ধে, গুলির বিরুদ্ধে, লাঠির বিরুদ্ধে হাসা, এই হাসার ব্যাপারটা কিন্তু, যেটা দেবাঙ্গনা হাসছে, ওই হাসিটা কিন্তু বামপন্থা। তো আমার মনে হয় এই যে কৃষকেরা লড়ছে, তার মধ্যে সংগঠনগতভাবে অনেকে বামপন্থা, কিন্তু অনেকে হয়তো বামপন্থী না, কিন্তু কৃষকদের এই লড়াইয়ের মেজাজটা, ওই মেজাজটা হলো বামপন্থা। ফলে আমি বামপন্থাটাকে আজকে এইভাবে দেখি, যে বামপন্থা এই আন্দোলন, এই আলোড়ন, এই একটা বিরাট গোটা দেশ জুড়ে প্রতিবাদ, একটা প্রতিরোধ, এটা হচ্ছে বামপন্থা। এবং এই বামপন্থা অবশ্যই বাড়বে, এই বামপন্থাকেই বাড়াতে হবে। এই বামপন্থা বেড়েই আবার নির্বাচনেও বামপন্থা আসবে। অর্থাৎ নির্বাচনে বামপন্থীদের কাছে এমন কোন বিরাট কোন একটা ফর্মুলা আছে, এমন কোন টেকনিক আছে, যে একবার তারা ভালো মানে ফলাফল করলে চিরকালই করতে থাকবেন, এটা নয়। এরকম কোন বামপন্থীদের টেকনিক আছে বলে আমার মনে হয় না। বামপন্থা যদি সোভিয়েত ইউনিয়ন 70 বছরের পরে পড়ে গিয়ে থাকে, এবং আজকে সোভিয়েত ইউনিয়নের মতো জায়গাতেও মানুষকে খুঁজতে হচ্ছে নতুন করে, সেখানে পুরনো জারতন্ত্র চলে গিয়ে পুটিনের নয়া জারতন্ত্র চলে এসছে, তো ওখানে লড়াইটা তো ছিল ওটাই, জারতন্ত্র বনাম গণতন্ত্র। জারতন্ত্র বনাম গণতন্ত্রের লড়াইয়ে সেখানে সোভিয়েত ইউনিয়ন তৈরি হয়েছিল, বামপন্থীরা, কমিউনিস্টরা ক্ষমতায় এসেছিলেন, একটা সমাজতন্ত্র তৈরি হয়েছিল। একটা সময়ের পরে সেটা থমকে দাঁড়িয়েছে, একটা সময়ের পরে সেই কমিউনিস্ট পার্টিটা, সোভিয়েত ইউনিয়নটা হঠাৎ উবে গিয়েছে, খসে পড়েছে, ম্যাপ থেকে হারিয়ে গেছে। এবং সেখানে আবার সেই নয়া জারতন্ত্র পুটিনের, তার বিরুদ্ধে কমিউনিস্টরা কি করে দাঁড়াবে, এটা অবশ্যই একটা বড় প্রশ্ন, সেখানে তারা রাস্তা খুঁজছেন। কিন্তু এইভাবেই গণতন্ত্রের লড়াইয়ের মধ্য দিয়ে বামপন্থা। তো আমার মনে হয় এই কথাটা একটু ইম্পর্টেন্ট এই জন্য, যে পশ্চিমবাংলায় শুধুমাত্র ভোটটা কেন কমলো, এটা কেন কমলো, ওটা কেন কমলো, এটা ভাবা, সেগুলো ভাবতে হবে, তার অনেক নিয়ম, অনেক হিসেব আছে, অনেক কিছু কারণ আছে। কিন্তু সবার আগে এটা ঠিক করে নিতে হবে যে এটা কিছু, সেটা শেষ কথা নয়, এটা আমার মনে হয়। এবং সেক্ষেত্রে গোটা ভারত জুড়ে বামপন্থীদের যে নতুন ভূমিকাটা এখন বামপন্থীদের কাছে মানুষ আশা করছেন, এই ভূমিকাটা পালন করেই আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। তাহলে বামপন্থীদের কাছে মানুষ কি ভূমিকা আশা করছে? বামপন্থীদের কাছে মানুষ যে ভূমিকাটা আশা করছেন, সেটা হচ্ছে এই যে ফ্যাসিবাদ, যেটা ভারতবর্ষে কোনোদিন দেখেনি, কোনোদিন দেখেনি। আমরা পশ্চিমবাংলা নির্বাচনে অনেকে হয়তো এই কথাটা আমাদের বুঝতে মনে হয়েছে আমরা একটু বাড়িয়ে বলছি, বাড়িয়ে বলিনি। আমরা বারবারই বলেছি যে বিজেপি এমন দল, কোন দলের সাথে এই দলের তুলনা হয় না। আরএসএস এমন একটা মতাদর্শ, এমন একটা সংগঠন, যে তার সাথে অন্য কারুর কোনো তুলনা হয় না। এরা তাদের জন্ম লগ্ন থেকে ফ্যাসিস্ট, জন্ম লগ্ন থেকে তারা ওই মুসলিনীর দীক্ষা নিয়ে, ওই হিটলারের কাছ থেকে শিখে সেখান থেকে জন্মেছে। তারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন থেকে জন্মায়নি, তারা ভারতবর্ষে কোনো সামাজিক পরিবর্তনের লড়াই থেকে জন্মায়নি। তারা জন্মেছে ভারতবর্ষে এই যে একটা আবার নতুন করে ব্রাহ্মণ্যবাদী আধিপত্য কি করে প্রতিষ্ঠা করা যায়, ভারতবর্ষটাকে কি করে একটা হিন্দু রাষ্ট্রে পরিণত করা যায়, এই জায়গা থেকে একটা বিরাট কমিউনিস্ট বিরোধিতা, বামপন্থী বিরোধিতা, গরিব বিরোধিতা, কৃষক বিরোধিতা, শ্রমিক বিরোধিতা, খেটে খাওয়া মানুষের প্রতি প্রচন্ড ঘৃণা, মহিলাদের প্রতি অত্যন্ত বিদ্বেষ, ঘৃণা, এই জায়গাটা থেকে আরএসএস তৈরি হয়েছে, যে জায়গাটা ফ্যাসিবাদ। সেই ফ্যাসিবাদটা এতদিন ক্ষমতায় আসতে পারেনি, সেটা অন্য কারণ আছে। কিন্তু সেই ফ্যাসিবাদী একটা মতাদর্শ নিয়েই প্রায় 100 বছর ধরে তারা চেষ্টা করে যাচ্ছে। এবং যখন যেখানে যেটুকু ক্ষমতা পেয়েছেন, সেই ক্ষমতাকে কুক্ষিগত করে তারা তাদের ফ্যাসিবাদী এজেন্ডাটাকে ছড়িয়েছেন, সেটাকে আরো ভেতরে নিয়ে গেছেন, মানুষের উপরে চাপিয়ে দিয়েছেন। এইটা করতে করতেই আমাদের কাছে 2014 সালে মোদী এসছেন, এবং 14-র পরে যখন তিনি 19-এ আবার ফিরে এলেন দ্বিতীয়বার, তখন তারা ধরলেন যে নাও আর নেভার, এই সময় চলে এসছে, সেই মুহূর্তটা চলে এসছে যেখানে আর গোটা দেশে বোধহয় কেউ বিরোধিতা করতে পারবে না। অতএব এইবারে যা খুশি করো, যা খুশি করা যায়, এরকম একটা ধারণা নিয়ে তারা যা খুশি করতে শুরু করেছেন। তাহলে এই যা খুশি করার বিরুদ্ধে একটা বিরাট প্রতিরোধ হবে, এইটা মানুষ কিন্তু আশা করেন বামপন্থীদের কাছ থেকে। তাহলে আমার কাছে একটা অদ্ভুত, আমি এটাকে একটা প্যারাডক্স বলবো, যে পশ্চিমবাংলা নির্বাচনে যে ফলাফলটা হলো, ধরুন এই ফলাফলটা যদি আজকে বামপন্থীরা ক্ষমতায় থাকতেন,
এবং বিজেপিকে এরকম একটা বিরাট প্রত্যুত্তর আমরা দিতে পারতাম যে বিজেপি যে আস্ফালন করছিল 200-র বেশি আসন নিয়ে বাংলা দখল করব, তাহলে আমরা বলতাম যে বামপন্থীরা একদম মুখে ঝামা ঘষে দিয়েছে, সেখানে বামপন্থীরা তাকে একদম যোগ্য জবাব দিয়েছে, আমরা ওটাকে বামপন্থার জয় হিসেবে দেখতাম। কিন্তু ঘটনাচক্রে এবারে এমন দাঁড়ালো যে বামপন্থীদের একটা আসন নেই, কিন্তু মানুষ বিজেপির মুখে ঝামা ঘষে দিয়েছে, কিন্তু মানুষ কিন্তু বিজেপির আস্ফালনটাকে আটকে দিয়েছে। তাহলে আমি মনে করি এটার মধ্যে একটা বামপন্থীদের বড় আশা নামার, উৎসাহিত হওয়ার, এটাকে নিয়ে একটা কনফিডেন্স পাওয়ার একটা জায়গা আছে। এটা প্যারাডক্স যে এই মানুষ একটা বামপন্থী মেজাজ দেখিয়েছে, কিন্তু সেই বামপন্থী মেজাজে একজনও বামপন্থী বিধায়ক যেতে, এটা একটা প্যারাডক্স। এই প্যারাডক্সের জবাব খুঁজতে হবে কি করে মানুষের এই বামপন্থী মেজাজ, তাহলে কোথাও না কোথাও বোধহয় এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যে রুখে দাঁড়াতে হবে, এবং এটাই পশ্চিম বাংলায় এবং গোটা দেশে বামপন্থীদের এই মুহূর্তে 1 নম্বর দায়িত্ব। মানুষ এই যে বামপন্থীদের কাছে ভূমিকাটা আশা করছিলেন, হয়তো সেই ভূমিকাটা সেই মাত্রায় সেইভাবে আমরা পালন করতে পারিনি, মানুষের সেই জায়গাটা পূরণ করতে পারিনি, সেই জন্য বামপন্থীরা হয়তো খানিকটা বিচ্ছিন্ন, খানিকটা দুর্বল, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু আমার মনে হয় মানুষ কিন্তু এই ভূমিকাটা বামপন্থীদের কাছ থেকে আশা করেন। এবং সেদিক থেকে আমি নির্বাচনের পরে সীতারাম ইয়েচুরির একটা ইন্টারভিউ দেখছিলাম, এবং ওদের কিছু পলিট ব্যুরোর বক্তব্য দেখেছি, যেখানে ওরা বলেছেন যে বিধানসভা নির্বাচনটা ছিল অ্যান্টি বিজেপি ভোট, অর্থাৎ প্রশ্নটা মানুষের কাছে ছিল বিজেপিকে কোথায় কে কিভাবে রুখে দিতে পারে। তো সেখানে ধরুন বিজেপির সব থেকে বেশি ক্ষমতা দখল করার আশঙ্কা, সেটা তো একমাত্র পশ্চিমবাংলাতে ছিল, সেটা তো কেরালায় ছিল না, সেটা তো তামিলনাড়ুতে ছিল না। কেরালা তামিলনাড়ুতে ছিল যে বিজেপি কিছুটা জায়গা করে নেবে কি করে নেবে না, তবুও সেখানকার ভোটটাও মূলত অ্যান্টি বিজেপি ভোট রয়েছে। তো যে অ্যান্টি বিজেপি ভোট সেখানে কেরালাতে বামপন্থীরা সেটা পেয়েছেন, পশ্চিম বাংলায় এই অ্যান্টি বিজেপি ভোটটা প্রায় পুরোপুরি সেটা তৃণমূলের ঘরে গেছে। এবং সেই জন্য তৃণমূল একটা এত বড় বেশ অভূতপূর্ব রকমের সংখ্যাগরিষ্ঠতা, এবং 10 বছর ক্ষমতায় থাকার পরেও এত বড় একটা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরে আসতে পেরেছে। তো যাই হোক, আমার মনে হয় এটা কিন্তু বামপন্থীদের কাছে মানুষ আশা করে, এটা বামপন্থী মেজাজ। ফলে না, এই পশ্চিম বাংলা, সম্ভাবনার কথা কিন্তু আপনি আগেই বলেছিলেন, আমি আপনি আগেও বলেছি, নির্বাচনের আগেই এই সম্ভাবনার কথা বলেছিলেন। অবশ্যই অবশ্যই আমি বলেছিলাম। যাই হোক, সেটা নিয়ে এখনো হয়তো কিছু বিতর্ক আছে। আমি এই কথাটা বলছি যে আমরা যদি শুধু এটুকু দেখি যে পশ্চিম বাংলায় ধরুন বামপন্থীদের একটাও বিধায়ক নেই, তাহলে মনে হয় আমি সম্পূর্ণ ছবিটা দেখছি না, বা ছবির আসল জায়গাটা দেখছি না। ছবির আসল জায়গাটা হচ্ছে বাংলা একটা বামপন্থী মেজাজ দেখিয়েছে। ছবিটা যদি এমনটা হতো, ধরুন কি হতে পারতো, এমনটা হতে পারতো যে বামপন্থীরা হয়তো 10টা-20টা আসন পেলেন, কিন্তু বিজেপি সরকারটা বানিয়ে ফেললো, তাহলে সেটা কি পশ্চিম বাংলার জন্য বেটার কোনো ফল হতো? সেটাকে আমি বলতাম যে বামপন্থীতে ভরাডুবি হয়নি, আমি বলতাম বামপন্থীতে আরো ভরাডুবি হয়েছে, এবং গোটা বাংলার বামপন্থীরা বিরাট একটা ধাক্কা খেয়েছে। সেটা হয়নি। এবার যদি এটা হতে পারতো যে তৃণমূল আরো 10টা বা 15টা আসন কম পেলো, 200টা পেলো কি 190টা পেলো, বিজেপি 77টা না পেয়ে 40টা পেলো, 35টা পেলো, এবং বাম জোট সংযুক্ত মোর্চা তারাও 30-40টা আসন পেলেন, অবশ্যই তাহলে আমরা বলতাম সেটা একটা বেটার ভারসাম্য হতো, একটা ভারসাম্য বেটার থাকতো। সেই ভারসাম্যটা পশ্চিমবাংলা নির্বাচনে এবারে থাকেনি, সেটা ঠিক কথা। তার জন্য বামপন্থীদেরও ভাবতে হবে যে কোথাও সেই যে বিজেপি বিরোধিতাটা মানুষ আশা করেছিল, যেটা সময় চাইছিল, পরিস্থিতি চাইছিল, সেটা আমরা যদি না করতে পেরে থাকি, এবং কোথাও না কোথাও সেখানে আমরা একপেশে হয়ে গিয়ে থাকি, তাহলে তো অবশ্যই তার একটা মূল্য দিতে হবে, সেই মূল্যটা দিতে হয়েছে। তো এটা হচ্ছে প্রথম কথা। আমি মনে হয় যে পশ্চিমবাংলা নির্বাচনের ফলাফল থেকে হতাশ হওয়ার কিছু নেই। এই নির্বাচনের মধ্যে যে প্যারাডক্সটা আছে, যে বামপন্থী মেজাজ পশ্চিম বাংলায় অক্ষুণ্ণ, বামপন্থী মেজাজ, ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর স্পর্ধা, ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো শক্তি, এবার এটাকে বামপন্থীরা ভোট পেলে তখন সেটা ফ্যাসিবাদ বিরোধী ভোট। আর সেখানে ধরুন যদি ভোটটা তৃণমূল পেয়ে যায়, বা পাওয়ার পরে মুকুল রায় যদি এবারে আবার সেখানে ফিরে আসেন তৃণমূলে, অতএব ওই 48% ভোটের মধ্যে কোন রকম কোনো আদর্শ নেই, কোনো ফ্যাসিবাদ বিরোধিতা নেই, ওই ভোটটা নিছক একটা ক্ষমতার ভোট, ওইটা প্রশান্ত কিশোরের একটা স্ট্যাটিস্টিক্যাল বা কোনো একটা ম্যানেজমেন্টের কারসাজি, ওটা শুধু টাকা পয়সার খেলা, ওটা মিডিয়ার খেলা, এইভাবে যদি আমরা ভাবি, আমার মনে হয় এর থেকে বেশি ভাবের ঘরে চুরি হতে পারে না, এর থেকে বেশি নিজেদেরকে প্রবঞ্চনা করা হতে পারে না। এই 48% ভোটটাকে ভাবতে হবে। যে আমি বলছি না সবাই খুব সচেতন ভাবে ফাঁসিবাদের বিরুদ্ধে ভোট দিয়েছে, যারা বামপন্থীদের ভোট দেন সেখানেও সব ভোট একই রকম সচেতন হয় না, এটা সবাই আমরা জানি। কিন্তু এই ভোটের মধ্যে একটা অ্যান্টি ফ্যাসিস্ট বিরাট শক্তি বাংলার মানুষ দেখিয়েছে।
এইটা নাম্বার ওয়ান আমার মনে হয়। এই পলিটিক্যাল জায়গাটা পশ্চিম বাংলায় আছে, এই জায়গাটা আমাদের ধরতে হবে। নির্বাচনের পরে যেটা আমরা দেখছি, বিজেপি এই বাংলার রায়টাকে মেনে নিতে অস্বীকার করছে। অতএব তারা চেষ্টা করছে নির্বাচনের পরে যে কোনো মূল্যে যে কোনো ভাবে পশ্চিম বাংলাটাকে অস্থির করে রাখো, এখানে এই রায়টা যাতে না ইমপ্লিমেন্ট হতে পারে। অতএব এই সরকারটাকে নাজেহাল করে দাও, দরকার হলে বাংলাটাকে ভেঙে দাও। একদিকে তারা কেউ কেউ ভাঙার কথা বলছে না, আবার দল বলছে না, আমরা বলছি না। এই যে কিন্তু সত্তা মিলিয়ে হচ্ছে যে একটা কোথাও না কোথাও পুরো পরিস্থিতিটাকে এরকম করে রাখো, রাজ্যপালকে কাজে লাগাও, কেন্দ্রকে কাজে লাগাও, এজেন্সিকে কাজে লাগাও। তো বিজেপি অর্থাৎ তার মানে হচ্ছে যে বিজেপি এটা বুঝতে পারছে যে পশ্চিম বাংলা যে মেজাজটা দেখালো এই 2021-এর নির্বাচনে, এই মেজাজটা যদি একটা ইনফেকশনের মতো ছড়িয়ে পড়ে গোটা দেশ জুড়ে, তাহলে কিন্তু সমূহ বিপদ। অতএব এইটা যেন পশ্চিম বাংলাটাকে এটাকে আটকে দাও, পশ্চিম বাংলাটাকে আবার এইটাকে উল্টে দাও। তো আটকে দেওয়া এবং উল্টে দেওয়ার একটা চেষ্টা ওরা করছে। আমার মনে হয় আমাদের বামপন্থীদের এটা অবশ্যই বুঝতে হবে। তার মানে বাংলা শুধু বাংলার লড়াই নয়, আগামী দিনের ভারতের যে নির্বাচনের লড়াই বলুন বা নির্বাচন বাদ দিয়েও ফ্যাসিবাদের একটা বিরাট লড়াই, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের একটা বড় জায়গা সেটা হচ্ছে পশ্চিম বাংলা। অতএব এই জায়গা থেকে পশ্চিম বাংলায় বামপন্থীদের দায়িত্ব। ফলে এখানে আমি বলছি তৃণমূল হয়তো শ্যামাপ্রসাদ মুখার্জি নিয়ে কিছু বললো, অর্থাৎ তাদের মধ্যে অনেক কিছু দোদুল্যমানতা আছে, তারা অনেক প্রশ্নে হয়তো অনেক অসচেতন, ঠিক কথা। এটা দেখানো আমাদের কাজ নয়। তার মানে আমাদের কাজ হচ্ছে পশ্চিম বাংলায় সব থেকে সচেতন, সব থেকে সক্রিয়, সব থেকে বলিষ্ঠ যে অ্যান্টি ফ্যাসিস্ট, একটা ফ্যাসিবাদ বিরোধী বলিষ্ঠ গণতান্ত্রিক ভূমিকা সুসংগত ভাবে এইটা ধারাবাহিক ভাবে বামপন্থীদের দেখিয়ে যেতে হবে, এইটা করে যেতে হবে। এটাই হচ্ছে আসল কথা। তৃণমূল কতটা বিজেপির ছায়া, তৃণমূলে কটা বিজেপি মাইন্ডেড লোক আছে, সেটা বাড়ছে না কমছে, এইগুলো নিয়ে জটিল কথাবার্তা বলা এটা বামপন্থীদের আদৌ কাজ নয়। বামপন্থীদের কাজ বলিষ্ঠভাবে নিজেদের অ্যান্টি ফ্যাসিস্ট ভূমিকাটাকে দেখাবে। দ্বিতীয় আমার যেটা মনে হচ্ছে, ধরুন এই যে কৃষক আন্দোলন, যেটা গোটা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে, কিন্তু সেই মাত্রায় পশ্চিম বাংলায় আলোড়ন সৃষ্টি হয়নি, সেই মাত্রায় বিহারে এখনো আলোড়ন সৃষ্টি হয়নি, সেই মাত্রায় হয়তো এমনকি উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলে আলোড়ন সৃষ্টি হয়নি। তো এই আলোড়নটাকে কি করে সৃষ্টি করা যায়, এটা নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। অর্থাৎ কেউ কেউ বলছেন যে এই যে আন্দোলনটা হচ্ছে পাঞ্জাবে, হরিয়ানাতে, ওয়েস্টার্ন ইউপিতে, সেটা তার সামাজিক আর্থিক জায়গা থেকে বা সবকিছু মিলিয়ে ওই এলাকারই আন্দোলন। অর্থাৎ ওই যে কৃষির দাম পাওয়া, এমএসপি পাওয়া, ওই মান্ডিগুলোর অধিকারটাকে ধরে রাখা, এটা ওদের যতটা কাছের প্রশ্ন, মনের প্রশ্ন, ঠিক সেইভাবে পশ্চিম বাংলার কৃষকের কাছে নয়। এখানে কিষাণ মান্ডি গুলো সবাই বলছে মমতা ব্যানার্জি কিষাণ মান্ডি বানালেন, সেটা লোকে বলে কি সাইকেল স্ট্যান্ড হয়ে গেছে, সেখানে বিক্রি টিক্রি কম হয়, ধান গম এখানকার কৃষক সেই দামে বিক্রি করতে পারে না। বিহারে তো সেটা মান্ডি গুলো তুলেই দেওয়া হয়েছে, 2006 সাল থেকে নীতিশ কুমার তুলে দিয়েছে। তাহলে এটা হতে পারে যে এখানে কৃষকের দাম পাওয়ার সেই অভিজ্ঞতাটা নেই, দাম পাওয়ার বিশ্বাসটা নেই, সেটা বাড়াতে হবে। দ্বিতীয় কথাটা এটাও হতে পারে যে পশ্চিমবাংলা বা বিহারে হয়তো কৃষকের কাছে প্রশ্নটা এটা যে আমার চাষের খরচটা কি করে কমবে, অর্থাৎ খরচ বাড়লে বাড়ুক, যত খুশি খরচ লাফিয়ে লাফিয়ে বাড়ছে, আর লাফিয়ে লাফিয়ে দামটাও বাড়বে, আমি দামটা নিয়ে লড়বো, এটা বোধহয় নয়। তার মানে আমার প্রথম প্রশ্ন হচ্ছে খরচটাকে কি করে কমে রাখা যায়, তার জন্য ভর্তুকি, তার জন্য সরকারি বিভিন্ন যে ইনফ্রাস্ট্রাকচারাল সাহায্য, অ্যাসিস্ট্যান্স, এগুলো দরকার, সেচ, বীজ ইত্যাদি ইত্যাদি প্রশ্ন। তৃতীয় যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে যে বাংলার কৃষি, অর্থাৎ পাঞ্জাবে, ওয়েস্টার্ন ইউপিতে, হরিয়ানাতে যে মাত্রায় কৃষকের কাছে জমি আছে, সেই বড় জোত, সেই বড় জমি বাংলার অনেক কৃষকের কাছেই নেই, নেই বললেই চলে, বিহারেও নেই। এবং এখানে বিরাট মাত্রায় হচ্ছে বর্গা দাম, তাহলে বর্গা উচ্ছেদ, এগুলো হচ্ছে বড় প্রশ্ন। অর্থাৎ ছোট কৃষক, প্রান্তিক কৃষক, বর্গাদার, আধা ক্ষেত মজুর, আধা কৃষক, কিছুটা জমি লিজ নিয়ে চাষ করেন, তার কোনো ফলাফল পান না, অথচ সংকটটা ভোগ করতে হয়। এই কৃষকদেরকে আমরা কি করে এই কৃষক আন্দোলনটাতে সামনে আনবো, জুড়বো, আমার মনে হয় এটা একটা বড় প্রশ্ন পশ্চিমবাংলার মাটিতে। এটা আমাদের ভাবতে হবে, করতে হবে। বড় প্রশ্ন এটা যে বাংলায় আরএসএস কে কি করে আটকানো যাবে। বাংলায় আরএসএস, কারণ বিজেপি যেটা জিতেছে তার পেছনে মূল ব্যাপারটা হচ্ছে আরএসএস।
ওরা একটা শর্টকাট খোঁজার চেষ্টা করেছিল, যে তৃণমূলকে ভেঙে ভাঙিয়ে এখান থেকে ওখান থেকে নিয়ে, অর্থাৎ সিপিএম এর লোককে, সিপিএম থেকে ভোটার আর তৃণমূল থেকে ক্যান্ডিডেট, সিপিএম এর ভোটারকে নিয়ে তৃণমূলের কিছু ক্যান্ডিডেট নিয়ে, আর যদি আব্বাস সিদ্দিকী কিছু মুসলিম ভোট টোট ভাগ করে দেয়, তাহলে ভোটের বিভাজনের মধ্য দিয়ে একটা শর্টকাট ভাবে ক্ষমতায় চলে আসবে। ওরা এটা বুঝেছে যে এই শর্টকাটটা কাজ করছে না, বা এই যে তৃণমূল থেকে ঝাঁকে ঝাঁকে নেতারা চলে এসেছিল, আবার ঝাঁকে ঝাঁকে সেইভাবে ঝাঁকের কই ফিরে যাচ্ছে, তো এই যে ফিরে যাওয়াটা, তার মানে পশ্চিম বাংলায় একটা আত্মনির্ভর বিজেপি তৈরি করতে হবে, পশ্চিম বাংলায় একটা অথেন্টিক অর্গানিক একটা বিজেপি তৈরি করতে হবে। তার মানে হচ্ছে হিন্দুত্বের যে রাজনীতি, এইটাকে এইটাকে পশ্চিম বাংলায় আরো দৃঢ় বানাতে হবে, আরো গভীরে নিয়ে যেতে হবে। এইখানে ওরা যে পার্থক্যটা খোঁজার চেষ্টা করবেন বোধহয়, যে এর আগে ওরা হিন্দুত্ব করেছেন, কিন্তু ওরা দেখেছেন সেই হিন্দুত্বটা খানিকটা ওই হিন্দি হিন্দু হিন্দুস্তান, সেই হিন্দুত্বটা খানিকটা হিন্দি গুজরাটি এই চেহারা। তাহলে ওই হিন্দুত্বটাকে আরো বেশি বাঙালি বাঙালি হিন্দুত্ব কি করে করা যায়, বাংলার কাছে গ্রহণযোগ্য কি করে তোলা যায়, বাংলার ইতিহাসটাকে সেই দিকে কি করে ঘুরিয়ে দেওয়া যায়, বাংলার মানুষের মানসিকতাটাকে সেদিকে কি করে মুড়ে দেওয়া যায়, এই কাজটা কিন্তু ওরা করতে শুরু করেছেন। এর বিরুদ্ধে সেখানে আমার মনে হয় আরএসএস এর এই পুরো প্রচেষ্টার বিরুদ্ধে বাংলার বামপন্থীদের বিরাট বড় ভূমিকা পালন করতে হবে। আরএসএস এর এই নেটওয়ার্ক, আরএসএস এর এই পরিশ্রম, আরএসএস এর এই বিরাট বড় ষড়যন্ত্র, তার বিরুদ্ধে বাংলার বামপন্থী যে আমাদের চেতনা, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস, এটাকে সামনে আনতে হবে। ফলে আমার মনে হয় যে এটা একটা বড় কাজ, এই ইতিহাস মানে এই আরএসএস কে পশ্চিম বাংলায় আটকানো। বিজেপি কে খানিকটা ঠেকানো গেছে, কিন্তু আরএসএস কে আটকে দেওয়া, আরএসএস কে বিচ্ছিন্ন করা পশ্চিম বাংলায়, এটা বামপন্থীদের দায়িত্ব। এবং এক্ষেত্রে আমি একটা কথা ছোট করে বলি, সেটা হচ্ছে যে এই স্বাধীনতার ৭৫তম বার্ষিকী আসছে। তো স্বাধীনতার ৭৫ বছরটা আমার মনে হয় বিজেপি এবং আরএসএস তারা বিরাট ভাবে কাজে লাগানোর কথা ভাবছে। কারণ তারা মনে করছে যে স্বাধীনতার ইতিহাসটা তো এখন ৭৫ বছর পুরনো, ফলে আজকে নতুন ছাত্র যুব অনেকে ইতিহাস তো পড়বেই না। ইতিহাসে যদি পাঠ্যক্রমটা পাল্টে দেওয়া যায়, পড়াশোনাটাকে পাল্টে দেওয়া যায়, অনেকে তো পড়তেই পারবে না, জানবেই না ইতিহাসটা কি ছিল। ফলে সেখানে আজকে বিজেপিকে, যেটা বিজেপি সব থেকে দুর্বল, আরএসএস সব থেকে দুর্বল, ইতিহাসে স্বাধীনতা আন্দোলন ইতিহাসে তাদের কোনো ভূমিকা ছিল না, তারা সেখানে ব্রিটিশের দালালি করেছে, এই ইতিহাসটাকে খানিকটা চাপা দিয়ে একটা অন্য ইতিহাস, অর্থাৎ এটা দেখানো যে আমরাই তো স্বাধীনতাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি একটা উদাহরণ দিচ্ছি, এই যে সেন্ট্রাল ভিস্টাটা হচ্ছে, এই নতুন পার্লামেন্ট তৈরি করা, তো এই নতুন পার্লামেন্টটা কেন তৈরি করা হচ্ছে? নতুন পার্লামেন্টটা তৈরি করা অনেকে বলছে এই জন্য হচ্ছে একটা বড় পার্লামেন্ট, যাতে আগামী দিনে সাংসদের সংখ্যা টংখ্যা বাড়লে সেটাকে মানে আটকিয়ে দেওয়া যায়। ঠিক কথা। আমার মনে হয় একটা বড় যেটা ওরা করবেন, ওরা বলবেন ওই পার্লামেন্টটা তো ব্রিটিশদের বানানো ছিল, ওটা তো একটা কলোনিয়াল একটা বিল্ডিং ছিল, তাহলে সেই কলোনিয়াল বিল্ডিং কে ভেবে নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারতে, স্বাধীন ভারতে ওই স্বাধীনতার ঐতিহ্যকে এগিয়ে নিয়ে গিয়ে আজকে নতুন বিল্ডিং তৈরি করছেন, এটা আত্মনির্ভর ভারতের নিজস্ব সংসদ। ওরা কিন্তু এটাকে বলবেন অ্যান্টি কলোনিয়াল। ওরা কিন্তু বলবে এই যে আইনগুলো পাল্টে দিচ্ছি আমরা, ট্রেড ইউনিয়নের আইন পাল্টে দিচ্ছি, ওটা তো ব্রিটিশ আমলের আইন, ১৯২৬-এর আইন, ২৬-এর আইনকে পাল্টে দিচ্ছি। ওই যে মোদী কথায় কথা বলেন যে আইনের জঞ্জাল, একটা জঙ্গল আছে, এই জঞ্জাল, এই জঙ্গলটাকে পরিষ্কার করে সেখানে আমরা কয়েকটা আইন করে দিচ্ছি, 4টে লেবার কোড, 3টে কৃষি আইন, ওই 3টে কৃষি আইন, একটা শিক্ষা আইন, 4টে লেবার কোড, এরকম 5টা আইন দিয়ে আমরা করে দিচ্ছি। ওরা বলবেন আমরা তো কলোনিয়াল যে পুরো লিগাল আর্কিটেকচার যেটা ছিল সেইটাকে পাল্টে দিচ্ছি, আমরা তো নতুন করছি। ফলে এটা কিন্তু বিরাট একটা চেষ্টা হবে, অর্থাৎ বিজেপিকে এখন একটা অ্যান্টি কলোনিয়াল জায়গায় দাঁড় করানোর, এবং এটা এই আত্মনির্ভর ভারতের কথাটা একটা অ্যান্টি কলোনিয়াল হিসেবে দাঁড় করানোর চেষ্টা করা হবে। এটা কিন্তু বিরাট তাহা মিথ্যে, বিরাট বড় একটা মানুষের সাথে ধোঁকা। কিন্তু এটার বিরুদ্ধে আমাদের যদি লড়তে হয়, তাহলে এটা লড়তে গেলে আমাদেরকে আমাদের সঠিক ইতিহাস সেটাকে সামনে আনতে হবে। ইতিহাসের সমস্ত উপেক্ষিত খানিকটা কম জানা অধ্যায়, সে সমস্ত কম জানা বা ভুলে যাওয়া অধ্যায়, নেতা কর্মী, তাদেরকে সামনে আনতে হবে। এবং স্বাধীনতা আন্দোলনের ইতিহাসটাকে আমরা যে একটা খণ্ডিত দৃষ্টিতে দেখি, যেখানে আমরা বলি যে যেটা ব্রিটিশ বিরোধী আন্দোলনটাই স্বাধীনতা আন্দোলন, অর্থাৎ ব্রিটিশ শাসনটা কি করে শেষ হবে, এটাই হচ্ছে স্বাধীনতা আন্দোলনের একমাত্র কথা।
আমার মনে হয় এটা একটা বড় কথা অবশ্যই ছিল সেই মুহূর্তে, কিন্তু এটাই একমাত্র স্বাধীনতা আন্দোলনের অন্তর্ভুক্ত হতে পারে না। অর্থাৎ স্বাধীন ভারতটা কেমন হবে, ব্রিটিশ চলে যাওয়ার পরে নতুন ভারত, আধুনিক ভারত, স্বাধীন ভারত কেমন হবে, তার সমাজ কেমন হবে, তার সংবিধান কেমন হবে, তার বিভিন্ন ইনস্টিটিউশন গুলো কেমন হবে, তো এটাও কিন্তু একটা অবশ্যই স্বাধীন ভারত, স্বাধীনতা আন্দোলনের পার্ট। তাহলে সেই দিক থেকে দেখতে গেলে তাহলে আমার কাছে আম্বেদকর তিনি নিছক কনস্টিটিউশন রাইটার না, আম্বেদকর ইজ অলসো এ ফ্রিডম ফাইটার পার এক্সেলেন্স। একজন তিনি প্রথম সারির ফ্রিডম ফাইটার। ফুলে থেকে শুরু করে, বা আমি যদি বলি আমাদের বিদ্যাসাগর, রামমোহন থেকে শুরু করে সমস্ত যারা শিক্ষার জন্য কাজ করেছেন, মহিলা শিক্ষার জন্য কাজ করেছেন, মহিলাদের উত্থানের জন্য কাজ করেছেন, দলিতের উত্থানের জন্য কাজ করেছেন, এরা সবাই, অর্থাৎ যারা হয়তো সরাসরি খুব অ্যান্টি ব্রিটিশ লড়াই লড়েননি, অ্যান্টি ব্রিটিশ লড়াই লড়ে জেলে যাননি, কিন্তু সমাজটাকে পাল্টানোর, সামাজিক একটা অগ্রগতির জন্য, প্রগতির জন্য কাজ করেছেন। এটাও আজকে আমাদের স্বাধীনতা আন্দোলনের একটা বড় ক্যানভাসের মধ্যে তাদেরকে ধরতে হবে, এবং ৭৫ সালে স্বাধীন ভারতটা কোথায় গিয়ে পৌঁছেছে এটাকে ধরতে হবে। তো আমার মনে হয় এটা একটা বড় জায়গা। সংবিধানে যেভাবে সিএ, এনআরসি, এনএ যে পরিবর্তনটা আনার চেষ্টা হচ্ছে এবং বড়ভাবে হচ্ছে, সেটা সংবিধানের খোল নলচে পাল্টে দিচ্ছে, এটার বিরুদ্ধে লড়তে হবে। বাংলায় একটা বড় সাড়া জাগিয়েছিল এবং এখনো তার একটা বড় সাড়া আছে। কোভিড, এই যে কোভিড কাল, এটা কিন্তু বড় আমাদের কাছে প্রশ্ন এনে দিয়েছে যে এইভাবে চলতে পারে না। স্বাস্থ্য নিয়ে ব্যবসা, এই মুনাফা লুট, এটা চলতে পারে না। এই কোভিড এর সময়ে সবাই কিন্তু মার খেয়েছে, শুধু গরিব মানুষ মরেনি, অনেক মধ্যবিত্ত, অনেক উচ্চবিত্ত মানুষ, অনেক সোকল প্রিভিলেজ মানুষ, ব্যাংকে টাকা আছে কিন্তু হসপিটাল নেই, হসপিটালে বেড নেই, হসপিটালে অক্সিজেন নেই, আমার টাকা দিয়ে ওই অক্সিজেন পাওয়া যাবে না। তাহলে হেলথ এটা একটা পাবলিক গুড, হেলথ একটা পাবলিক সার্ভিস। তাহলে পাবলিক গুড, পাবলিক সার্ভিস, সেটাকে নিয়ে যদি প্রাইভেটাইজ করা হয়, প্রাইভেট প্রফিটের জন্য করা হয়, তাহলে আমার কাছে আমি বড় একজন পুঁজিপতি হতে পারি, প্রাইভেট কিছু হতে পারি, কিন্তু ওই পাবলিক গুড যদি কেউ না পায় তাহলে আমিও পাবো না। তাহলে হেলথ, এডুকেশন, ট্রান্সপোর্ট, এগুলো হচ্ছে পাবলিক গুড, পাবলিক সার্ভিস। সেখানে এটা অন্তত সেটা নিয়ে যেন প্রাইভেটাইজেশন না হয়। তাহলে হেলথ সিস্টেম, যেটা হেলথ ফর অল, এডুকেশন ফর অল, এমপ্লয়মেন্ট ফর অল, এই যে কথাগুলো যেগুলো আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, আমার মনে হয় আজকে কিন্তু সেই তাগিদটা মানুষের অনুভব করছেন যে এটা কথার কথা শুধু নয়, এটা ওই একটা কোন ইউএনও বলে দিল 2020-র গোল, 2025-এর গোল, 30-এর গোল, ওটা নয়। এটা হচ্ছে একদম আজকেই আদায় করার মতো একটা অধিকার। তো এই স্বাস্থ্য আন্দোলন কি করে একটা সত্যি সত্যি একটা গণস্বাস্থ্য আন্দোলন হতে পারে, এটা দেখার দরকার। তো এই ধরনের বেশ কিছু এজেন্ডার কথা আমার মনে হচ্ছিল। পশ্চিমবাংলায় একটা চর্চা হচ্ছে, আমি দেখছি অনেকেই বলছে যে বাংলায় শুধুমাত্র নির্বাচনের ফলাফলটা পাল্টেছে তা না, বাংলার সমাজটা পাল্টে গেছে, রাজনীতির কথাবার্তাগুলো পাল্টে গেছে, আইডেন্টিটি পলিটিক্স চলে এসেছে। এবং এইটা নিয়েও অনেকে খুব ঘাবড়ে যাচ্ছেন যে এই আইডেন্টিটি পলিটিক্সটা এটা খায় না, মাথায় দেয়, এটা নিয়ে কি করবো, কি করে করবো। এবং অনেকে একদিন মনে করতেন যে আইডেন্টিটি ব্যাপারটা বোধহয় একটা কোনো ষড়যন্ত্রমূলক ব্যাপার। আইডেন্টিটিটা কোনো ষড়যন্ত্রমূলক ব্যাপার নয়, কারণ মানুষের যে অস্তিত্ব, আমাদের অস্তিত্বটা হচ্ছে বহুমাত্রিক। তো বহুমাত্রিক যে অস্তিত্ব, আমার ব্যক্তিগত অস্তিত্ব, আমার সামাজিক অস্তিত্ব, সেই বহুমাত্রিকতার মধ্যেই আমার বিভিন্ন আইডেন্টিটি গুলো আছে। তো সেই আইডেন্টিটির কোনো আইডেন্টিটি কখনো সামনে আসবে, কোনো আইডেন্টিটি কখনো একটু পিছনে থাকবে। তাহলে এই সমস্ত আইডেন্টিটিটাকে নিয়ে আমরা যে শ্রেণী সংগ্রামের কথা বলি বামপন্থীরা, ওই শ্রেণী সংগ্রামটা শুধুমাত্র কিছু আর্থিক, একটু জমি পাওয়া, একটা চাকরি পাওয়া, এটা নয়, ওই কারখানা আর চাকরি, এটা শ্রেণী সংগ্রাম নয়। শুধু বোনাস আর ছুটি, এটা শুধু শ্রেণী সংগ্রাম নয়। শ্রেণী সংগ্রাম মানে মানুষের একটা সামগ্রিক মুক্তি, একটা মানুষ হিসেবে সামগ্রিক অধিকার। ফলে এই প্রত্যেকটি আইডেন্টিটির প্রশ্নকে আমার মনে হয় শ্রেণী সংগ্রামের মধ্য দিয়েও আমরা অ্যাড্রেস করতে পারি, এবং সেটা যদি আমরা দেখাতে পারি যে শ্রেণী সংগ্রাম এবং আইডেন্টিটি পলিটিক্স, আইডেন্টিটি সংগ্রামের মধ্যে কোনো চীনের দেওয়াল নেই, কোনো ভেদাভেদ নেই, এবং শ্রেণী সংগ্রামটা কোথাও আইডেন্টিটি পলিটিক্সকে অস্বীকার করে না, কোনো আইডেন্টিটিকে এটা ছোট এটা বড় আইডেন্টিটির একটা কোনো সোপান তৈরি করে না, যে এই আইডেন্টিটি 1 নম্বর আইডেন্টিটি, এটা 2 নম্বর আইডেন্টিটি, এটা 5 নম্বর আইডেন্টিটি, আমাকে এই 1 নম্বরটাকে সামনে তুলে রাখতে হবে, নয়। আমার বিভিন্ন আইডেন্টিটি গুলোর মধ্যে বহুমাত্রিক সমাহার, এবং শ্রেণী সংগ্রামের মধ্যেই আইডেন্টিটির সমাহার। আমার মনে হয় এটাকে ধরা খুব দরকার। এটা ধরতে পারলে অবশ্যই নতুন করে করা যাবে। বাংলায় আমি দেখছি বাংলা ভাগের একটা কথা উঠছে, এবং সেই বাংলা ভাগের যে কথাগুলো উঠছে সেটা এই মুহূর্তে তো আমার মনে হয় একটা রাজনৈতিক জায়গা থেকে তোলা হচ্ছে।
কারণ এই যে দাবিগুলো উঠছে, উত্তরবঙ্গকে নিয়ে হোক, গোর্খাল্যান্ডকে নিয়ে হোক, পশ্চিমাঞ্চল হোক, এই দাবিগুলোর বাস্তবিকতা আছে, কতটা আছে না আছে আমি সে প্রশ্নে যাচ্ছি না। কিন্তু যদি ভারতীয় জনতা পার্টি এটা মনে করতো যে এই দাবিগুলো পশ্চিমবাংলার সব থেকে আশু গুরুত্বপূর্ণ দাবি, তাহলে তো তাদের নির্বাচনী ম্যানিফেস্টো দাবিগুলো থাকতো। তাহলে তো তারা বলতেন যে বাংলায় আমাদেরকে ক্ষমতায় আনো, যাতে আমরা উত্তর বাংলাটাকে একটা আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল বানাতে পারি। বাংলায় আমাদেরকে ক্ষমতায় আনো, যাতে আমরা পশ্চিমাঞ্চলকে আলাদা রাজ্য বানাতে পারি বা পশ্চিমাঞ্চলটাকে একটা কেন্দ্রশাসিত অঞ্চল করতে পারি। এই কথাগুলো তো তারা বলেননি নির্বাচনে। তাহলে নির্বাচনের পরে এই যে রাজ্যের দাবিগুলো উঠছে, আমার মনে হয় সেই দাবিগুলোর প্রাসঙ্গিকতা, ঔচিত্য বা তার সামাজিক ভিত্তি, তার প্রশাসনিক ভিত্তি, সেটা তার আলাদা বিবেচনা করার বিষয়। কিন্তু এই দাবিগুলো এখন তোলা, এটা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক ছক। এবং এই রাজনৈতিক ছকটা হচ্ছে নির্বাচনের পরে যেটা রেজাল্ট এসছে, যে উত্তর বাংলার 4টে জেলা, ওটা বিজেপিকে ভোট দিয়েছে, ওখানে পুরো বিজেপি আছে, অতএব উত্তর বাংলার 4টে জেলাকে নিয়ে বা 5টা জেলাকে নিয়ে ওটাকে আলাদা করো। বাঁকুড়া, পুরুলিয়া বিজেপির পক্ষে বেশি ভোট দিয়েছে, তাহলে বাঁকুড়া, পুরুলিয়াকে আলাদা করো। তো এইভাবে এই রাজনৈতিক নির্বাচনের ফলাফলের ভিত্তিতে কোনো রাজ্য ভাগ হয় না। তো ভারতবর্ষে যদি নতুন করে আবার রাজ্য ভাগ হয়েছে, যদি লিঙ্গুইস্টিক স্টেটও বলি, তাহলে আমার তো মনে হয় যেমন গোর্খাল্যান্ডের কথা যারা বলেন, সেখানে কিন্তু একটা সত্যি বড় প্রশ্ন আছে। আমি জানি বাঙালির সকলের আবেগ আছে যে বাংলাকে আর ভাগ হতে দেব না, ঠিক কথা। কিন্তু এটাও কিন্তু ভাবার প্রশ্ন আছে যে আমরা যদি মনে করি যে বাংলা ভাষা এটা 8ম তফসিলের অন্তর্ভুক্ত একটা ভাষা, তাহলে ভাষা ভিত্তিক রাজ্য, তাহলে ভাষা ভিত্তিক রাজ্যের ক্ষেত্রে কিন্তু গোর্খাল্যান্ডের দাবি একটা বিরাট ঔচিত্য আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। মানে গোর্খাল্যান্ডের দাবি শুনলেই যদি বলি যে না ওটা একটা খুব বাংলা ভাগের চক্রান্ত, এটা বোধহয় বলা যাবে না। একইভাবে আমার মনে হয় বাংলা ভাষা শুধু কেন, বাংলার প্রচুর ভাষা আছে, সাঁওতালি ভাষা আছে, আদিবাসীদের বিভিন্ন ভাষা আছে, তাহলে সেই ভাষাগুলোর অধিকার, সেই ভাষাগুলোর উন্নয়ন, বিকাশ, এগুলো বড় প্রশ্ন। তো সেই প্রশ্নটার জন্য এক্ষুনি রাজ্য করতে হবে কি করতে হবে না সেটা পরের প্রশ্ন, কিন্তু সেই ভাষাগুলোর প্রশ্ন, সেই সমস্ত এলাকার উন্নয়নের প্রশ্নগুলো বড় প্রশ্ন। আমার তো মনে হয় যে রাজ্য পুনর্গঠন, ভারতে একটা স্টেট রিঅর্গানাইজেশন কমিশন হয়েছিল, ফলে আবার যদি নতুন করে বেশ কিছু রাজ্য গড়তে হয়, সেটা বাংলাতেও কথা উঠছে, সেটা মহারাষ্ট্রের কথা উঠছে, বিদর্ভকে আলাদা করো, উত্তরপ্রদেশে কথা উঠছে বুন্দেলখণ্ডকে আলাদা করো, পূর্বাঞ্চলকে আলাদা করো, হরিত প্রদেশ, ওয়েস্টার্ন ইউপিকে আলাদা করো। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যের দাবি আছে। আমি সমস্ত দাবিকে অস্বীকার করি না, অযৌক্তিক বলে উড়িয়ে দেব না, তার একটা ইতিহাস আছে, তার একটা হয়তো বাস্তবিকতা আছে। কিন্তু যদি আজকে আমাদেরকে এই রাজ্যগুলোকে আরো কথা ভাবতে হয়, তাহলে আমার তো মনে হয় সেখানে ন্যায়সঙ্গত বা উচিত রাস্তা হবে একটা সেকেন্ড স্টেট রিঅর্গানাইজেশন কমিশন করা, এবং সেই কমিশন এই এজেন্ডাটা সামনে আনুক। ফলে বিভিন্ন যে দাবি দাওয়াগুলো আছে, সেই দাবি দাওয়াগুলো নিয়ে বিচার বিবেচনা হোক, এবং সেটার মধ্য থেকে সকলের রায় নিয়ে যদি মনে হয় যে না, আগামী দিনে ভারতবর্ষে আরো 10টা রাজ্য দরকার, আরো 5টা রাজ্য দরকার, উন্নয়নের স্বার্থে, আইডেন্টিটির স্বার্থে, ভাষার স্বার্থে, সংস্কৃতির স্বার্থে, তাহলে হতেই পারে। কিন্তু সেটা একটা নির্বাচনের পরে হঠাৎ করে একটা খাবলা দিয়ে আজকে বাংলায় ভাগ করে দিলাম, কালকে ইউপি ভাগ করে দিলাম, পরশু ওখানে ভাগ করে দিলাম, এইভাবে তুগলকি কায়দা, এটা হবে না। তো এই ধরনের কয়েকটা প্রশ্ন আমার মনে হচ্ছে নির্বাচনের পরে উঠে এসছে পশ্চিমবাংলায়, এই প্রশ্নগুলো নিয়েও ডিল করা উচিত। তো এই প্রশ্নগুলোকে নিয়ে যদি একটা ধারাবাহিক আন্দোলন, মানুষের পাশে থেকে মানুষের কথা বলে, কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ, নতুন প্রজন্ম, নতুন সমস্ত আইডেন্টিটি, মহিলাদের আন্দোলন, এলজিবিটির আন্দোলন, এই যে বিরাট ভাবে একের পর এক, কখনো আমফান, কখনো ইয়াস, এই যে ঝড়গুলো আসছে, একের পর এক ঝড় আসছে, সুন্দরবন নষ্ট হয়ে যাচ্ছে। সেখানকার সুন্দরবন মানে কি, সুন্দরবনের মানুষ, সে মানুষ বিপন্ন। আজকে পুরো তটীয় বাংলার, পুরো মেদিনীপুরে, দীঘাতে, সব জায়গায় মানুষ বিপন্ন। তাহলে এই বিপন্ন মানুষকে বাঁচানো এবং এই বিপন্ন পরিবেশকে বাঁচানো, দুটো একসাথে জুড়ে আছে কথাগুলো, এই কথাগুলো ভাবতে হবে। ফলে আমার মনে হয় অবশ্যই বামপন্থার এজেন্ডা, সেই এজেন্ডাটা একটা আপডেটিং দরকার, যেটা পরিবর্তিত পরিস্থিতিতে, নতুন পরিস্থিতিতে, রাজনৈতিক, সামাজিক, বা আমরা ধরুন কথা যদি বলি যে ইকোনমিক যে পরিবর্তন এসছে, শ্রমিক শ্রেণী, তো শ্রমিক শ্রেণী আজকে পুরোনো কলকারখানা অনেক উঠে গেছে, বেসরকারিকরণ হচ্ছে, সব জায়গায় ডাউন সাইজিং হচ্ছে, তাহলে ওই পার্মানেন্ট ওয়ার্কার, অর্গানাইজড ওয়ার্কার, এই সংখ্যাটা কম হচ্ছে। কিন্তু অসংগঠিত শ্রমিক, সম্পূর্ণ যারা, অনেকে বলছেন আজকাল চাকরি নেই কিন্তু কাজ আছে, অর্থাৎ বিভিন্ন গিগ ওয়ার্কার, কাজ আছে, ছোট কাজ,
একটা ওই জোম্যাটো, সুইগি একটা খাবার পৌঁছে দিচ্ছেন, এটা একটা নতুন শ্রমিকের চেহারা। আজকে মিড ডে মিল, আশা, অঙ্গনবাড়ির মেয়েরা, ওটা কিন্তু নতুন শ্রমিক শ্রেণী। তাহলে আজকের এই নতুন শ্রমিক শ্রেণীর আন্দোলন, সেই আন্দোলনটাও বিরাট একটা, আমার মনে হয় মিলিটেন্ট। তাদের মধ্যে সব থেকে বেশি আন্দোলনের ক্ষুধা আছে, আন্দোলনের চাহিদা আছে, সংগঠন করার ইচ্ছে আছে। তো যেখানে সব থেকে বেশি সংগঠন, আন্দোলনের ক্ষুধা, চাহিদা, প্রয়োজন, সেই যে শ্রমিক শ্রেণীর অংশ, তারা পুরুষ, তারা যুবক, তারা মহিলা, সবাই তাদেরকে নিয়ে, এটাকে নিয়ে করতে পারলে আমার মনে হয় একটা বড় জায়গা আমাদের হবে। আর শেষ করি এটা বলে, মূল্যবৃদ্ধি নিয়ে একটা আন্দোলন হচ্ছে। আহ গোটা দেশে 5টা পার্টি মিলে আমরা একসাথে কল দিয়েছি। পশ্চিমবাংলায় আমাদের পার্টি হয়তো একটু আলাদা করে আমাদের করতে হচ্ছে। তার কারণটা আপনারা জানেন, তার হচ্ছে যে এখন নির্বাচনের সময় একটা রাজনৈতিক মত পার্থক্য ছিল। সেই রাজনৈতিক মত পার্থক্যটা নিয়ে এমন একটা পরিবেশ তৈরি করা হলো, এমন ভাবে কুৎসা, এমন ভাবে আক্রমণ শুরু করা হলো যে খানিকটা সবাই, কিছু তলায় আমাদের কর্মীরা, সমস্ত কমরেডরা খুব বিষণ্ণ, খুব এই ব্যাপারটা নিয়ে আমাদের। ফলে একটু পরিস্থিতিটা স্বাভাবিক হতেও সময় লাগবে। ফলে পশ্চিমবাংলায় যদি আলাদা করে হয় হোক, কিন্তু এটা গোটা দেশে বামপন্থীদের এজেন্ডা। এবং এই এজেন্ডাটা, মূল্যবৃদ্ধির এজেন্ডাটা, এটা কিন্তু শুধুমাত্র পেট্রোল, ডিজেল, গ্যাসের দাম বা রান্নার তেলের দামের এজেন্ডা নয়, এটা কিন্তু খেটে খাওয়া মানুষের বেঁচে থাকার এজেন্ডা। ফলে আজকে যে জায়গায় ফুড সিকিউরিটির প্রশ্নকে বা রেশন ব্যবস্থা, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের প্রশ্নটাকে যে জায়গায় সীমিত করে দেওয়া হয়েছে, যেটা প্রধানমন্ত্রী ক্রেডিট নিতে চান, যে আমরা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, 5 কিলো করে চাল দিচ্ছি, গম দিচ্ছি, 1 কিলো করে ছোলা দিচ্ছি, আর এটা দিয়েই তাহলে মানুষ, এবং এটা 80 কোটিকে দিচ্ছি। এই যে বড় বড় কথাগুলো, এইটাকেই কিন্তু চেপে ধরা দরকার। যে 5 কিলো চাল দিয়ে, 5 কিলো গম দিয়ে মানুষ বেঁচে থাকতে পারে না, তাকে তাকে কিন্তু খাবার দিতে হবে, ফুড কিট দিতে হবে। সেখানে তেল, সেখানে চিনি, সেখানে মশলা, সেখানে চা, সেখানে দুধ, ডিম, এটার ব্যবস্থা করতে হবে, ডাল, এটার ব্যবস্থা করতে হবে। এই রেশন ব্যবস্থাটা, যেটা মমতা ব্যানার্জি বলেছিলেন, দুয়ারে রেশন পৌঁছে দেবো, ডোর স্টেপ ডেলিভারি, অত্যন্ত ভালো প্রস্তাব, অত্যন্ত ভালো আইডিয়া। কিন্তু আইডিয়া যেন বাস্তবায়িত হয়। সেখানে রেশন কার্ড থাকুক আর না থাকুক, আধার কার্ড থাকুক আর না থাকুক, কিন্তু মানুষ আছে, মানুষের খিদে আছে। তো মানুষ, সেই ক্ষুধার্ত মানুষের কাছে রেশন যেন পৌঁছে যায়। এই ধরনের যে প্রশ্নগুলো আছে, আমার মনে হয় এগুলো খুব বড় প্রশ্ন। এই প্রশ্নগুলোকে নিয়ে ধারাবাহিক আন্দোলন, ঐক্যবদ্ধ আন্দোলন, নতুন আশা নিয়ে, নতুন উদ্দীপনা নিয়ে। এবং আমার তো মনে হয়েছে এই নির্বাচনেও যেটা সবকিছুর মধ্যেও একটা ভালো দিক, যেটা সিপিএম এর বন্ধুরা বলেন, অনেকের নজরে এসছে, এক ঝাঁক নতুন মুখ দেখা গিয়েছিল। আমাদের পার্টিতেও আমরা কিছু নতুন মুখ আনার চেষ্টা করেছি। আমরাও কম ভোট পেয়েছি, কিন্তু তার মধ্যে যে ভোট পেয়েছি, কিন্তু নতুন মুখে এক ঝাঁক। ধরুন আমরা খুব ছোট্ট উদাহরণ দিয়ে একটা ভোট পেয়েছি, প্রায় 3,000, খুবই কম ভোট সেটা, কিন্তু দার্জিলিং এ 3,000 ভোটও আমার কারণ দেখলাম সিপিএম ও একটা জায়গায় 1,000 ভোট পেয়েছে। তাহলে সিপিএম এর মতো পার্টি দার্জিলিং জেলায় যেখানে কোথাও 1,000 কি 1,500 ভোট পায়, সেখানে আমরা যদি আজকে ফাঁসি দেওয়াতে আমাদের চা বাগানের শ্রমিক কমরেড সুমন্তি এক্কা, তিনি যদি 3,000 ভোট পান, আমি মনে করি সেটাও একটা উল্লেখযোগ্য ভোট। তাহলে সেটা কিন্তু নতুন প্রজন্ম। একইভাবে সিপিএম এর কর্মীরাও, কমরেডরা অনেক নতুন নতুন মুখ যারা ভোট পেয়েছে, এটা ভালো দিক। এটা ভালো দিক যে এই নির্বাচনের পরে, ধরুন এই যে কোভিড ভলান্টিয়ার্স, রেড ভলান্টিয়ার্স বা বাংলা সংস্কৃতি মঞ্চ, তারা বিভিন্ন জায়গায় যে কাজগুলো করছেন, মানুষের পাশে দাঁড়ানো, এবং সেখানে অধিকাংশই যুবক, যুব প্রজন্ম, নতুন প্রজন্ম। এটা এখন এটা দিয়ে মানে অনেকে আলোচনায় চলে যাচ্ছেন যে এটা তো ভারত সেবাশ্রম করে, এটা দিয়ে কোত্থেকে সংগঠন হবে, এটা করলে ভোট কোত্থেকে আসবে। আমার মনে হয় এইভাবে ভোট দিয়ে দেখবেন না। এটা কিন্তু খুব বেসিক কথা। মানুষ যখন বিপন্ন, সে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো, এটা মানবতার কথা। এটা বামপন্থার অ আ ক খ। এটা দিয়ে ভোট আসবে কি আসবে না, এটা দিয়ে পার্টি এক্ষুনি গড়ে উঠবে কি উঠবে না, দোহাই এই কথাগুলো আনবেন না। এটা ভাববেন না। এটা 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 করার জন্য যদি ভোটের হিসেব করতে হয়, তাহলে কিন্তু আমার মনে হয় আমরা বিচ্যুত হচ্ছি। এইটা চারু মজুমদার তার মৃত্যুর আগে শেষ কথা বলে গিয়েছেন, জনগণের স্বার্থই পার্টির স্বার্থ, অন্য কোনো স্বার্থ নেই পার্টির, কোনো সংকীর্ণ স্বার্থ হতে পারে না। এবং জনগণ যেখানে বিপন্ন, আক্রান্ত, সেখানে সেই বিপন্ন মানুষের বেঁচে থাকার স্বার্থ, এটাই তো মানবতা, এটাই তো বামপন্থা, এটাই তো কমিউনিস্টদের অ আ ক খ। ফলে এই কাজটা কিন্তু আমি দেখেছি অক্লান্ত ভাবে যে নতুন প্রজন্ম করছেন। তারা ভোট কম পেয়েছেন বলে
সেখানে কিন্তু তারা থেমে যাননি, তারা এই কাজটা করছেন। আমার মনে হয় এটা খুব ভালো, তাদেরকে আরো উৎসাহিত করা হোক, তাদের আরো সাহায্য করা হোক। এবং এই সমস্ত কাজগুলো, এগুলো খুব বেসিক কাজ, এগুলো খুব বুনিয়াদি ফান্ডামেন্টাল কাজ বামপন্থীদের। এই কাজগুলো করার মধ্য দিয়েই আমার মনে হয় বামপন্থীরা আবার মানুষের আস্থা অর্জন করবেন, মানুষের আশা ভরসার কেন্দ্র হয়ে উঠবেন। এবং পশ্চিমবাংলা এটা করতেই হবে, কারণ না হলে আরএসএস যে জায়গায় পৌঁছেছে আমরা ঠেকাতে পারবো না। তাহলে ব্যাপারটা শুধু একটা নির্বাচনের কথা নয়, একটা নির্বাচন একবার ঠিকিয়ে দিলাম ঠিক কথা, কিন্তু লড়াইটা লম্বা এবং লড়াইটা খুব বেশ কঠিন জায়গায় আছে। বাংলায় যেটা হয়েছে একইভাবে লোকসভা নির্বাচনটা হয়ে যাবে 2024, এটাও কিন্তু ভেবে নেওয়াটা খুব ঠিক হবে না। তাহলে ওই গাছে কাঁঠাল গোফে তেল এটা নয়। বাংলা হয়েছে ঠিক কথা, বাংলার মানুষরা জবাব দিয়েছেন, বিভিন্ন পরিস্থিতি ছিল, গোটা দেশের পরিস্থিতিতে 24 কি হবে। তো সেটার জন্য বামপন্থীদের বিরাট সংগ্রামী ঐক্য এবং ভূমিকা চাই, শুধু বামপন্থীদের নয়, আমার মনে হয় সমস্ত বিরোধী শক্তি, তাদের একটা বড় ব্যাপকতম এবং অত্যন্ত স্পষ্ট সংগ্রামী একটা ঐক্য দরকার। এবং সেই ঐক্যটা শুধুমাত্র কিছু কে কত ভোট পায়, কার কাছে কত ভোট আছে, কে কোন জাতি, কোন আইডেন্টিটি, কোন জেলায় কত ভোট দেবে, এই ভোটের হিসেব করে একটা মিটিং করে হবে না। এটা কিন্তু আন্দোলন দিয়ে হবে। ফলে যেভাবে কৃষক লড়ছে ওইভাবেই বিরোধী পক্ষকে লড়তে হবে। যেভাবে দেবাঙ্গনা, নাতাশা, উমর খালিদ থেকে শুরু করে এই যে আসিফ ইকবাল এরা লড়ছে, যেভাবে যে সাহসের সাথে স্ট্যান স্বামী, ভারভারা রাও, সুধা ভারদ্বাজ, গৌতম নরলাখা, এই বয়সেও তারা জেলের মধ্যে, তারা ব্যক্তি, তারা হয়তো কোনো সংগঠনকে রিপ্রেজেন্ট করেন না, কিন্তু যে সাহস, যে কমিটমেন্ট যেটা নিয়ে করছেন, ওই কমিটমেন্ট, ওই সাহস, ওটা কিন্তু পুরো বিরোধী পক্ষকেও দেখাতে হবে। ফলে বিরোধী পক্ষ এটা দেখাক এবং সবার আগে বামপন্থীরা দেখাক। তাহলে বামপন্থীরা এটা রোল মডেল হয়ে উঠুক, এবং সেই রোল মডেল হয়ে উঠে গোটা বিরোধী পক্ষকে অনুপ্রাণিত করুক একটা বিরাট ব্যাপক বিরোধী ঐক্য, সংগ্রামী ঐক্য। এবং সেটা 2024-এ আমার তো বিশ্বাস, যদি বাংলা রুখে দিতে পেরে থাকে 2021-এর এই কঠিন নির্বাচনে একটা যোগ্য জবাব দিতে পেরে থাকে মোদী অমিত শাহকে, তাহলে অবশ্যই 2022-এ উত্তরপ্রদেশও পারবে ওই যোগী রাজকে সমাপ্ত করতে। এবং 2024-এ যদি আমেরিকা 4 বছরে ট্রাম্প থেকে মুক্তি পেয়ে থাকে, তাহলে ভারতবর্ষ 10 বছরে অবশ্যই মোদী থেকে মুক্তি পাবে, এই বিশ্বাস আমার আছে। এই আশা নিয়ে আমার মনে হয় বামপন্থীদের কাজ করতে হবে। অনেক সময় নিয়ে ফেললাম, আমার যতটা কথা ছিল, মানে আমার তো অনেকগুলো প্রশ্ন এসছে, প্রশ্ন থাকবে, অনেকগুলো প্রশ্ন এসছে, আবার কথাতে হয়তো প্রশ্ন বেড়েও যেতে পারে। হয়তো কিছু প্রশ্ন যারা এসছে, কিছু প্রশ্নের উত্তর আমি এর মধ্যে দিয়েছি, অনেক প্রশ্ন হয়তো আরো আছে। আমি বলছি না সব প্রশ্ন আমার কাছে কোনো রেডিমেড জবাব আছে, তাও নেই। অনেক প্রশ্ন আছে, কিছু হয়তো আলোচনা হতে পারে, কিছু ভাবার মতো, এগুলো ভাবনা চিন্তা হোক, আমরা এগুলো করি। আপনারা বলুন। একটা বিশেষ প্রশ্ন অনেকেই করেছেন, একটা বিশেষ প্রশ্ন অনেকেই করেছেন, সেটা হচ্ছে বামপন্থীরা ঐক্যবদ্ধভাবে একটি মানে দেশ জুড়ে একটা অ্যান্টি ফ্যাসিস্ট ফ্রন্ট গড়ার দিকে যাবেন কিনা। নির্বাচন অথবা নির্বাচন নয়, বিষয়টা তা নয়, কিন্তু এখনই ফ্যাসিবাদ বিরোধী একটা মহাজোট তৈরি করা যায় কিনা। না, আমি সেটাই বললাম, আমি সেই প্রশ্নটা বোধহয় ডিল করেছি। সেটা করার জন্য প্রথম যেটা দরকার, তাহলে তো ফ্যাসিবাদটাকে বোঝা, ফ্যাসিবাদটাকে একটা নির্দিষ্ট সব থেকে মূর্ত বড় বিপদ হিসেবে নেওয়া, এবং সেখান থেকে বামপন্থীদের একটা বলিষ্ঠ ফ্যাসিবাদ বিরোধী ভূমিকা, এটাকে উজ্জ্বল করে মানুষের সামনে তুলে ধরা, এটা। এবং অবশ্যই আমার মনে হয় ফ্যাসিবাদ বিরোধী যে বড় জোটটা হবে, এই জোটটা শুধু বামপন্থীদের জোট দিয়ে হবে না, এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। তাহলে আজকে ফ্যাসিবাদ ভারতবর্ষে যে জায়গায় আছে, এই জায়গা থেকে যদি এদেরকে সরাতে হয়, তাহলে আমাদের বড় জোট দরকার। এটা নিয়ে মনে হয় সেই জোটটাকে তৈরি করার জন্য বামপন্থীরা একটা ভূমিকা পালন করতে পারেন। সেই জোটের অনুপ্রেরণা, সেই জোটের একটা একটা উৎসাহ, উদ্দীপনা, সেই জোটটাকে ধরে রাখার জন্য যে মানসিক প্রসারতা, হৃদয়ের বিশালতা, এগুলো সব বামপন্থীদের কাছে এক্সপেক্টেড। তো আমার মনে হয় বামপন্থীরা একটা ক্যাটালিস্টের ভূমিকা, একটা ক্যাটালিটিক ভূমিকা যদি পালন করেন এই মুহূর্তে, এটাই বোধহয় দরকার। কারণ বামপন্থীদের নিজেদের জায়গাটা খুব সীমিত এখন। ফলে ধরুন 2004-এ 7টা লোকসভার আসন ছিল, এখন তো সেটা নেই। 2004-এ পশ্চিমবাংলা ছিল, ত্রিপুরা ছিল, এতগুলো রাজ্য ছিল, এখন তো নেই। ফলে এটাও তো একটা ব্যাপার। ফলে সেদিক থেকে হয়তো অনেকেই বলবেন যে বামপন্থীদের কথার ওজনটা কমে গেছে।
কারণ যারা এরকম ভাবে দাঁড়িপাল্লায় কথার ওজন মাপেন যে আপনার পেছনে কটা ভোট আছে, কটা সিট আছে, কটা রাজ্য আছে, সেখান থেকে বিচার করব আপনার কথাটা যৌক্তিক কি অযৌক্তিক, আপনার কথাটা প্রয়োজনীয় কি অপ্রয়োজনীয়, সঠিক কি বেঠিক। তো যারা এরকম একটা নীতি দিয়ে মেপে করেন, তো তারা হয়তো বামপন্থীদের কথা, যেমন পশ্চিমবাংলায় আমাদের কথা অনেকে ধর্তব্যের মধ্যেই আনেননি। এই কারণে আনেননি যে এদের কাছে ভোট কোথায়। পশ্চিমবাংলায় তো 1% ভোটও নেই সিপিআই। তো যেদিন 1% 2% ভোট হবে সেদিন শোনা যাবে, তার আগে এদের কথা শোনার জন্য মানে নেই। অনেকেই ভোট দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেছেন, সেটা আমরা বামপন্থীরা যদি একে অপরকে ভোট দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে অন্যরা তো করবেই, আরো বেশি করবে। তোমাদের সব মিলিয়ে কত ভোট। তো এই জন্য আমার মনে হয় যে বামপন্থীরা বড় জোট তৈরি করে ফেলবেন, সেখানে একটা ক্যাটালিটিক ভূমিকা বামপন্থীরা পালন করুন, এবং সেটা অবশ্যই করা সম্ভব। সেটা সর্বভারতীয় ক্ষেত্রে সম্ভব, আমি মনে করি পশ্চিম বাংলাতেও সম্ভব। কিন্তু একটু এই যে একটা অদ্ভুত একটা পরিবেশ তৈরি করা হয়েছিল নির্বাচনে, বিহারের নির্বাচন আর বাংলার নির্বাচন, বিহারের নির্বাচনে একটা ঐক্য গড়ে উঠলো, তাতে গোটা বাংলা উৎসাহিত হলো, বিহারের 16টা আসন, বিহারের মতো কঠিন রাজ্যে। এবং তারপরে সেই বিহারে আমরা একসাথেই ছিলাম, যেভাবে সিপিআইএমএলকে টার্গেট করা হলো, এটা খুবই একটা, কিন্তু একটা লয়টাকে কোথাও কেটে দিয়ে ছন্দ পতন ঘটেছে। তো এই ছন্দটাকে ফেরাতে হবে, যত দ্রুত ফেরানো সম্ভব, যেভাবে ফেরানো সম্ভব সেটা দেখতে হবে কিভাবে ছন্দটা ফিরবে। কিন্তু একটা ছন্দ পতন ঘটেছে, এটা তো অনস্বীকার্য ব্যাপার। তো তবুও আমি বলবো এই ছন্দটন্দ গুলো বড় ব্যাপার নয়। বড় ব্যাপারটা তো রাজনীতিতে পরিস্থিতির দাবি, মানুষের প্রয়োজন, এটাই হচ্ছে বড় কথা। কোন পার্টি কি হলো না হলো সেটা সেকেন্ডারি প্রশ্ন। তো সেই জন্য পশ্চিম বাংলাতেও এত দীর্ঘদিন ধরে বামপন্থী আন্দোলনে এত বড় ঐতিহ্য, এত বড় শক্তি, কিছুদিন আগে পর্যন্ত, 10 বছর আগে পর্যন্ত রাজ্যে ক্ষমতা 235টা বিধায়ক, 10 বছর আগে পর্যন্ত 40-45% ভোট, সেটা আজকে জিরোতে চলে এসছে, সেটা 4%-এ চলে এসছে। এটা তো মেনে নেওয়া যায় না। তো এটা তো আমি বলছি, এটা কোনো এক পার্টির কথাই না। এটার জন্য আমি কোনো সিপিএম কে দায়ী করবো না, আমি সবসময় বলি, কারণ এটা হচ্ছে বামপন্থীদের উত্তরাধিকার, এটা একটা সামগ্রিক উত্তরাধিকার। সেই উত্তরাধিকারের হয়তো একটা বড় অংশ সিপিএম পেয়েছে, হয়তো একটা ছোট অংশ আমাদের কাছে আছে, কিন্তু সবটা মিলিয়ে বামপন্থীদের উত্তরাধিকার এবং উত্তরদায়িত্ব। তো সেই জন্য এটাকে আমি আলাদা করে পার্টি দিয়ে ভাগ করে দেখিও না। এই পুরো জায়গায় গোটা বামপন্থীদেরকে একটা ঐক্যবদ্ধ হতে হবে, এবং ঐক্যটা গড়ে উঠলে তবেই কিছু হবে, আমি এটাও মনে করি না। ঐক্যটা হয়তো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে গড়ে উঠবে। তো ধরুন এই যে আজকে আমরা এই আলোচনাটা করছি, হয়তো অনেক বামপন্থী বন্ধুরা শুনছেন, এটাও তো একটা বামপন্থী ঐক্য, একটা বোঝাপড়া, একটা কথাবার্তা। এটা ঐক্যটা আগে হোক, তারপরে এটা কোনো কথা নয়। আমরা তো সেটার জন্য অপেক্ষা করে থাকিনি, আমরা তো এটার জন্য অপেক্ষা বলেছি যে আমরা এই আলোচনা শুরু করি। তো আমার মনে হয় এই আলোচনাগুলো শুরু হোক। আমরা একটা 21-এর ডাক, একটা নির্বাচনের আগে চেষ্টা করলাম যে বাংলায় একটা যে বামপন্থী গণতান্ত্রিক যে পরিসরটা আছে, মানুষের যে দাবিগুলো আছে, এগুলোকে সামনে এনে 21-এর ডাক মানুষের দাবি একটা নির্বাচনের আগেও আমরা করলাম। আমরা অনেকে হয়তো নো ভোট টু বিজেপি বললাম, নো ভোট টু বিজেপি বললাম, অনেকে তখন বললেন তাহলে ভোটটা কাকে দেবো। সত্যি তো প্রশ্নটা। তো অন্তত আমরা বলেছি ভাই বিজেপিকে তো দিও না অন্তত। সেখানে যদি আরো বিরাট শক্তিশালী বাম সংগঠন থাকতো তাহলে বলা যেত যে ভোটটা বামপন্থীদের শুধু দাও, সে কথাটা হয়তো আমরা বলিনি। আমরা বলেছি অন্তত বিজেপি যেন না যেতে, এটা দেখো। তো এটার পরে এবারে পশ্চিমবাংলাতে কি করে মানুষের দাবিগুলো আসে, সেখান থেকে একটা চেষ্টা আমরা করছি, একটা 21-এর ডাক। যে 21টা বাংলার আমাদের 21শে ফেব্রুয়ারির ঐতিহ্য, 21-এর যে ভাষা দিবস, সেটা আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এবং মাতৃভাষা সেটা আমাদের ভারতের যেটা সংস্কৃতি, অর্থাৎ বহু বর্ণের, বহু রঙের যে বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, তার একটা গুরুত্বপূর্ণ উপাদান ভাষা। তাহলে সেই ভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, এটা 21-এর ডাক। 2021-এ বাংলা যে রায়টা দিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে ঐতিহাসিক গণরায়, এটা 21-এর ডাক। কোন পার্টি কত সিট পেল, ভোট পেল, আমি সেটা কথাটা বলছি না। আমি বলছি গণতন্ত্রের পক্ষে ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলা যে রায়টা দিল। এবং এটা 21 শতক। এই 21 শতকটা কার হবে? এটা কি এই সমস্ত মানে যে পুঁজিবাদ আজকে পৃথিবীটাকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে, মানবতাকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে, এটা কি ধ্বংসের শতক হবে, নাকি এটা রুখে দাঁড়ানোর, সৃষ্টির, মানুষের অগ্রগতির শতক হবে? বড় বড় প্রশ্নগুলো আছে। এই বড় প্রশ্নগুলো নিয়ে একটা 21-এর ডাক, একটা প্ল্যাটফর্ম, একটা অভিযান। সেই অভিযান থেকে আমরা অনেকে মিলে কাজ করতে পারি। যেমন আমি বলছিলাম যে ইতিহাস, বাংলার ইতিহাসকে বিকৃত করার চেষ্টা,
বাংলার ইতিহাস মানে শুধুমাত্র দেশভাগ, শুধুমাত্র দাঙ্গা, শুধুমাত্র ওপার বাংলা আর এপার বাংলা, এটা তো নয়। বাংলার ইতিহাস মানে বাংলার এত বড় স্বাধীনতা আন্দোলন, বাংলার ইতিহাস মানে সিধু কানু থেকে শুরু করে এত বড় কৃষক বিদ্রোহের ইতিহাস, তিতুমির। তাহলে বাংলার এই বড় ইতিহাস, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, এই ইতিহাসটা নিয়ে আমাদের কাজ করতে হবে। আমার তো মনে হয় যে আমরা বামপন্থী বন্ধুরা যে যে ফ্রন্টে কাজ করি, কেউ ম্যাগাজিন বের করি, কেউ একটা নাটক করি, কেউ কবিতা লিখি, কেউ গান গাই, কেউ ট্রেড ইউনিয়ন করি, কেউ কৃষক সংগঠন করি, তো সবাই, কেউ সোশ্যাল মিডিয়া করছি, কেউ একটা পোর্টাল চালাচ্ছি, সবাই আমরা আমাদের মতাদর্শের দিক থেকে, উৎসের দিক থেকে, উৎসাহের দিক থেকে, আগামী দিনের লক্ষ্যের দিক থেকে বামপন্থী। ফলে যদি তার একটা কোনো একটা দলীয় ঐক্য যদি নাও হয়, একটা কোনো একই মঞ্চে সবাই এলাম, একটা ফ্রন্টে এলাম, এটা যদি নাও হয়, খানিকটা যদি আলাদা থেকেও যদি একই লক্ষ্যে কাজ করা যায়, সেটা তো খারাপ নয়। তাহলে আমার মনে হয় ঐক্যটা হোক, ঐক্যের চেষ্টাটা হোক, ঐক্যটাকে যেন আমরা পূর্ব শর্ত না বানাই। ঐক্য পূর্ব শর্ত নয়, ঐক্য বাড়ুক, কাজটা পূর্ব শর্ত, লড়াইটা পূর্ব শর্ত, লড়তেই হবে, কাজটা করতেই হবে, এইটাকে পূর্ব শর্ত ধরে যতটা ঐক্য সম্ভব সেই ঐক্যের জন্য আমরা প্রসারিত হই, সেই ঐক্যের পরিবেশ পরিস্থিতি গড়ে তুলি। আমি তো মনে হয় এইভাবে দেখলে পরেই বোধ হয় তাহলে সত্যি সত্যি প্র্যাকটিক্যালি ঐক্যটাও গড়ে উঠতে পারবে। না হলে অনেকেই সবসময় বলেন যে আপনারা বামপন্থীরা মশাই এত ভাগে বিভক্ত, আপনারা নকশালপন্থীরা এতগুলো আছে, উইকিপিডিয়ায় দেখলে পরে দেখা যাবে 50টা কেউ লিখে দিয়েছে আছে। তো ওইসব উইকিপিডিয়া দিয়ে ঐক্য দিয়ে হবে তো হবে না। ঐক্য ঠিক আছে হবে, যত বামপন্থীরা মাঠে ময়দানে কাজ করছেন তারা ঐক্যবদ্ধ হবেন। হবে একটা সময় যদি একটাই কমিউনিস্ট পার্টি ছিল, তাহলে কে বলতে পারে না যে আগামী দিনে আরেক একটা কমিউনিস্ট পার্টি আবার হবে না। এক সময় তো একটাই সিপিআই ছিল, তো আবার আগামী দিনে একটাই কমিউনিস্ট পার্টি হবে, হতেই পারে। বলে কিন্তু সেটা কখন হবে, কবে হবে, সেটা হলে তবেই কিছু হবে, আমি এটা মনে করি না। সেটা হবে, সেটা একটা কমিউনিস্ট পার্টি হতে পারে, একটা ট্রেড ইউনিয়নও হতে পারে, একটা দেশ জুড়ে কৃষকের জন্য একটা বড় মোর্চা তৈরি হয়েছে, যেটা হয়তো পুরোপুরি বামপন্থী নয়, কিন্তু এটা কে দেখেছে আগে? 500টা কৃষক সংগঠন একসাথে 6 মাস ধরে 7 মাস ধরে লড়ে যাচ্ছে। তাহলে এই তো ঐক্যগুলো গড়ে উঠছে, সেই যে ঐক্যটা গড়ে উঠছে ওটাকেই কাজে লাগিয়ে ওই ঐক্যটাকে এগিয়ে নিয়ে গিয়ে আমরা বামপন্থীর ঐক্যবদ্ধ হই। একটা আরেকজন প্রশ্ন করেছেন আসাম থেকে। ওনার প্রশ্ন হচ্ছে যে এনআরসি, এনপিআর এবং সিএ এর বিরুদ্ধে একটা শক্তিশালী সংগ্রাম গড়ে উঠবে কিনা গোটা ভারত জুড়ে, দেশ জোড়া আন্দোলন চাইছেন। ঠিক কথাই, কিন্তু আমি একটা কথা বলি যে গোটা ভারত জুড়ে আন্দোলন একটা চলছে, কিন্তু ঠিক একভাবে চলছে। কারণ সেটা আমার মনে হয়, ধরুন আমি যদি আসামের কথাই বলি, আসামে যে এনআরসি ব্যাপারটা এলো সেটার একটা অন্য প্রেক্ষাপট ছিল, একটা অন্য জায়গা থেকে এসেছিল। এবং আসামে তো আমি নিজে বারবার গিয়ে কথা বলে দেখেছি যে সেখানে ধরুন অসমিয়া মুসলিম, বাঙালি মুসলিম, ব্যাপক মানুষ, তারা কিন্তু এনআরসিটাকে একভাবে মেনে নিয়েছে। মেনে নেওয়া মানেটা কি? তাদের একটা ধারণা হয়েছিল যে যত ঝামেলা হোক হোক, একবার একটা এনআরসি হয়ে যদি একটা এনআরসিতে নামটা আমার ঢুকে যায়, তাহলে তো আর কেউ বলতে পারবে না তুমি বিদেশি। তাহলে না হলে এই সারা জীবন ধরে এই পরীক্ষা দিয়ে যেতে হবে আমি বিদেশি নই। তো সারা জীবন ধরে পরীক্ষা দেওয়ার বদলে যদি একবার একটা পরীক্ষা দিয়ে পাশ করে যেতে পারি, তাহলে সেটা বোধহয় এই সমস্যাটার একটা সমাধান। এবার এটা আমরা অনেকেই যুক্তি দিয়ে বুঝতে পারি যে এটা হবার নয়। এই পরীক্ষাটা আজকে এইটা পরীক্ষা বলবে, কালকে পরীক্ষার প্রশ্নপত্র পাল্টে দেবে, পরশু আরেক রকম করবে, পরীক্ষা চলতেই থাকবে। কিন্তু স্টিল এই জায়গা থেকে আমি নিজে দেখেছি যে আসামের বুকে একটা বড় সংখ্যাগরিষ্ঠ মানুষ, তারা কিন্তু এনআরসি চেয়েছিলেন। তারা চেয়েছিলেন একটা সঠিক এনআরসি, যেখানে কেউ ভুল করে বাদ যাবে না। ফলে সেখান থেকে একটা পারফেক্ট এনআরসি, যেটা আমরা অনেকেই বলি যেটা সোনার পাথর বাটি, পারফেক্ট এনআরসি বলে কিছু হয় না। কিন্তু তবু আমার মনে হয় আসামের বুকে এখনো অনেকে সেই পারফেক্ট এনআরসিটা খুঁজছে, যে যারা এনআরসি থেকে নাম বাদ চলে গেছে তাদের যেন আবার সুযোগ দেওয়া হয়। সেই সুযোগটা ট্রাইব্যুনালকে দিয়ে বলা হচ্ছে ট্রাইব্যুনাল করবে, ট্রাইব্যুনাল নয়, নর্মাল জুডিশিয়াল প্রসেসে তারা হোক। তো এইটা আমার মনে হয় সেজন্য, অর্থাৎ আসামের মানুষের এই যে সেন্টিমেন্ট, তাদের যে অভিজ্ঞতা,
এটাকেও বোধহয় আমাদেরকে একটা ধর্তব্যের মধ্যে রাখতে হবে। বাংলার মানুষ যেভাবে এনআরসিটাকে একটা বিপদ হিসেবে দেখছেন, আসামের সব মানুষ সেভাবে দেখছেন না। অন্য হয়তো অনেক জায়গায় অন্য জায়গায় এনআরসিটা লোক বুঝতেই পারছে না। হরিয়ানার মানুষ এখন বুঝতেই পারছে না এনআরসিটা কোথায় কি বিপদ। তারা মনে করছে এটা হলে কি ক্ষতি, এত আধার কার্ড হচ্ছে, এত কার্ড হচ্ছে, সেটা হচ্ছে, একটা যদি নাগরিকদেরও একটা তালিকা তৈরি হয়ে যায় কি যায় আসে। ফলে এনআরসিটা নিয়ে আমার মনে হয় যে মানুষের যে পারসেপশন, তার মধ্যে একটা পার্থক্য আছে, বৈচিত্র্য আছে, এটা মাথায় রেখে ভাবতে হবে। একইভাবে অ্যান্টি সিএ যে আন্দোলনটা, এটাও দেখবেন যে আসামে এই অ্যান্টি সিএ আন্দোলনের মানে এক, বাংলায় অ্যান্টি সিএ আন্দোলনের মানেটা এক। বাংলায় অ্যান্টি সিএ আন্দোলন বা গোটা দেশে যেখানে শাহিনবাগের অ্যান্টি সিএ আন্দোলন, সেখানে কিন্তু প্রথম কথা হচ্ছে যে নাগরিকত্বটাকে ধর্মের সাথে যুক্ত করা যাবে না, ধর্মের ভিত্তিতে নাগরিকের মধ্যে ভেদাভেদ করা যাবে না, সংবিধানের যে নাগরিকত্ব সেখানে সংবিধানটাকে নষ্ট করা যাবে না। আমার মনে হয়েছে যে আসামে এই যে বিরাট আমরা দেখলাম অ্যান্টি সিএ মুভমেন্টে এক ধরনের বিস্ফোরণ ঘটলো, কিন্তু সেটা খানিকটা তা সত্ত্বেও বিজেপি সেখানে জিতে গেল। তার কারণ হচ্ছে আসামের অ্যান্টি সিএ আন্দোলনে তাদের যে প্রস্থান বিন্দু, তাদের কাছে প্রথম প্রশ্ন যে সেটা হচ্ছে যে যেন ইমিগ্রেন্টদেরকে আসামে আর না ঢোকানো হয়। ফলে ওরা কিন্তু ভাবছে, এই যেটা এরা বলছে যে রিফিউজিদেরকে আমরা নাগরিকত্ব দেবো বলে করছি, আমরা বলছি এটা তো ভুল কথা। রিফিউজিকে নাগরিকত্ব দেওয়ার জন্য নাগরিকত্ব আইন সংশোধনের দরকার নেই, তারা অনেকেই অলরেডি নাগরিক, এবং যদি কেউ এখনো নাগরিক অধিকার না পেয়ে থাকেন তার জন্য দেশের এক্সিস্টিং নাগরিকত্ব আইন দিয়ে তাকে নাগরিকত্বের অধিকার দেওয়া যায়। এটা রিফিউজিকে নাগরিকত্ব দিচ্ছি, শরণার্থীকে দিচ্ছি, এটা তো একটা মিথ্যে অজুহাত। কিন্তু আমার মনে হয় আসামের মানুষ কিন্তু এই অজুহাতটাকেই মানছে। তাদের মাথায় ভয় আছে যে আরো যদি শরণার্থী সেখানে আসামের বুকে বসানো হয়, তাহলে অসমিয়া সেখানকার যে সমাজের যেটা একটা টেক্সচার, সেখানকার ডেমোগ্রাফি, সেটার কি হবে। ফলে তারা কিন্তু সেখানে আর কোনো যেন বাংলাদেশের থেকেও বা কোনো জায়গা থেকে কেউ না আসে, এইটা তাদের কাছে বড় প্রশ্ন। তার ফলেই আমার মনে হয় যে অ্যান্টি সিএ মুভমেন্ট, অ্যান্টি বা এনআরসি বা অ্যান্টি এনপিআর, এই যে মুভমেন্টটা, যেটাকে আমি এক কথায় বলি যেটা হচ্ছে ইকুয়াল সিটিজেনশিপ মুভমেন্ট, ইকুয়াল অ্যান্ড ইউনাইটেড সিটিজেনশিপ মুভমেন্ট। তো সেটা কিন্তু সেটা হলেও আসামে বা বাংলায় তার মধ্যে একটু পার্থক্য আছে, এবং আমার মনে হয় এই পার্থক্যটাকে এক্ষুনি উড়িয়ে দেওয়া যাবে না। এই পার্থক্যটা সত্ত্বেও কি করে গোটা দেশ জুড়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে, সংবিধানের পক্ষে, একটা ইউনিভার্সাল মানে একটা ইউনিফাইড এবং ইকুয়াল সিটিজেনশিপের পক্ষে মানুষকে দাঁড় করানো যায়, এই লড়াইটা আমাদের চেষ্টা করতে হবে। অনেক ধন্যবাদ। আর একদিন আপনাকে আসতে হবে, আমরা আপনাকে আর একদিন আলোচনার জন্য অনুরোধ করব, আগেই জানিয়ে রেখে দিলাম। আমার আলোচনা করতে, কিন্তু আজকে আলোচনাটা করা হলো না। আজকে তো এক অর্থে আমি বলে গেলাম, শুরু তো একটু 15 মিনিট প্রায় দেরি হলো। তো পরে একদিন সত্যি সত্যি আলোচনা হোক। আমার যা কথা বলার ছিল আমি প্র্যাকটিক্যালি আজকে বলে দিয়েছি আর কি। হ্যাঁ, নোটে গাছটি মুরলো, এটা হয়ে গেছে আমার কথা আজকে মোটামুটি। এরপরে এই কথার ভিত্তিতে যদি আরো কথা আসে, কথায় কথা বাড়ে, তো সেই কথা এলে পরে সেই নিয়ে কিছু আলোচনা আগামী দিনে অবশ্যই হতে পারে। আমার ভালোই লাগে আলোচনা করতে, আমরা আছি। এবং আপনাদের সমস্ত দর্শকদেরকে আমি একটু বলে রাখি যে এর মধ্যে বেশ কিছু আলোচনা চলছে। আগামী 30 তারিখ একটা আলোচনা, একটা বড় ডিজিটাল কনভেনশন হচ্ছে হুল দিবসে, এবং সেটাও কিন্তু এই গণতন্ত্রের প্রশ্ন নিয়ে, বাংলার প্রশ্ন নিয়ে, এই সমস্ত প্রাসঙ্গিক প্রশ্নগুলোকে নিয়ে, এবং সেটা কিন্তু সত্যি আলোচনা হবে। সেখানে শুধু আমি বলবো এটা হবেই না মোটে, সেখানে আমরা অনেক বক্তাদের পাচ্ছি। ঐতিহাসিক তরিকা সরকার সেখানে থাকবেন, বেরুনা মুর্মু সেখানে থাকবেন, আমাদের বাংলার অনেক লেখক সাংবাদিক তারা থাকবেন, যারা কাজ করছেন এই মুহূর্তে পরিবেশ নিয়ে, ভলান্টিয়ার্সরা তারা থাকবেন, সংস্কৃতির লোকেরা থাকবেন। তো একটা বড় প্যানেল নিয়ে 30 তারিখে, এক্সাক্ট সময়টা ঠিক হইয়া আমার ধারণা বিকেল বেলায় 5টা থেকে হবে। তো সেই 30 তারিখের জন্য সবাইকে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম, সেইটা একটু আলোচনা হোক। আর এই আলোচনা চলতে থাকুক, শতফুল প্রস্ফুটিত হোক, আলোচনা চলতে থাকুক, আলোচনার মধ্য দিয়ে ঐক্য বাড়ুক, প্রসারিত হোক, এবং আলোচনার মধ্য দিয়ে আন্দোলন আলোড়ন সেটাও আরো গতি পাক, এবং আমরা বাংলাটাকে আরো শক্তিশালী করি। বাংলার বামপন্থা, এটা ঘটনা, বাংলার বামপন্থীরা শক্তিশালী না হলে গোটা ভারতবর্ষে বামপন্থীরা কিরকম একটু মনে করে যে এটা মিইয়ে যায়।
তো বাংলার বামপন্থীরা যেন মিলিয়ে না যায়, আর গোটা ভারতবর্ষের বামপন্থীরা যেন বাংলা থেকে আরো বেশি উৎসাহ পায়, অবশ্যই আমাদের। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, এবং আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। অনেক প্রশ্ন থেকে গেল, তো আমরা সেটা নিয়ে আরো আগামী দিনে আলোচনা করব। এবং আমরা মনবাসীর পক্ষ থেকে একটা উদ্যোগে নিয়েছি যে বৃহত্তর একটা সকল বামপন্থীদের মধ্যে একটা বৃহত্তর প্ল্যাটফর্মে কথা হোক, বিভিন্নভাবে কথা হোক, আলাপ আলোচনা হোক, এবং সেখান থেকে একটা যৌথবদ্ধতা গড়ে উঠুক। তো আপনি আমাদের এই আবেদনে সাড়া দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। রতন দাকেও ধন্যবাদ। প্রশ্নগুলো আমরা যারা করেছেন তাদের বলি, আপনারা আশাহত হবেন না, প্রশ্নগুলো আমরা রেখে দিচ্ছি। আগামী দিনে এগুলো নিয়ে, যেটা বললেন দীপঙ্কর বাবু, যিনি আগামী দিনে আলোচনা করতে আরো ইচ্ছুক আছেন। আর একটা কথা বলি, সাংস্কৃতিক ভাবে বিভিন্নভাবে আমরাও আপনাদের পাশে আছি। আমরাও দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছি এইভাবে একটা জনমত গড়ে তোলার, এবং 30 তারিখ আমরাও আপনাদের উদ্যোগে অবশ্যই সামিল। এবং আমরা সকলে মিলেই চেষ্টা করবো অন্তত ফ্যাসিজমকে রোখার জন্য, এবং যে একটা অব্যবস্থা চলছে সেটাকে অবশ্যই রোখার চেষ্টা করব। এবং যারা এতক্ষণ শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিনেও এই ধরনের আলোচনা নিয়ে আরো বিভিন্ন মানুষকে আমরা ডাকবো এবং তাদের সঙ্গে আলাপ আলোচনা করব, এবং আশা করি তখন আপনাদের সকলকে পাবো। ভালো থাকবেন দীপঙ্কর বাবু, রতন দা ভালো থাকবেন। সকলকে আমাদের পক্ষ থেকে আবার রক্তিম অভিনন্দন, ধন্যবাদ এবং শুভরাত্রি।